ছবি অচিন্ত সুইটি খাতা খুলে এবার খোঁজা শুরু হয়ে গেছে। মনে নেই। SEC সিকিউরিটি এক্সচেঞ্জ কাউন্সিল। কেউ একজন বলেছিল রিজু আমার কোশ্চেনে কল করে, এই তো বলনি এসএসসি কে বললো? তাহলে রেগুলেটরের সবার বড় নামটা হলো গিয়ে এসইসি। ইন্ডিয়ার রেগুলেটরের নাম কি রিজু? সেবি। ব্যাংকের জন্য শেয়ারের জন্য স্যার সেবি, আর ব্যাংকের জন্য তো তোমার আরবিআই। আস্তে 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 সবাইকে বলতে হবে না। হ্যাঁ, ব্যাংকের জন্য আরবিআই, আর শেয়ারের জন্য সেবি, আর মিউচুয়াল ফান্ডের জন্য মিউচুয়াল এমপি। আচ্ছা, আর পোস্ট অফিসের জন্য পিইউসি, পিআরডি, পোস্ট এন্ড টেলিগ্রাফ। আর পেনশনের জন্য পেনশন ফান্ড, পিএফআরডিএ। গুড। ফুল ফর্ম কি পিএফআরডিএ? পিএফ পেনশন ফান্ড। তাহলে এতগুলো রেগুলেটরস আছে তো। এবার ইন্স্যুরেন্সের রেগুলেটরের নাম কি সুইটি? আইআরডিএ। তাহলে এই যে জিনিসগুলো, এইগুলো কি প্রয়োজনের মধ্যে নেই আমাদের? কালকে যদি আমি কিছু শেয়ার কিনলাম বা কিছু কিনে আটকে গেলাম, আমি তো কাউকে লিখবো চিঠিটা, আমি জানি না কাকে লিখবো। এই জন্য এই জিনিসগুলোকে জানার দরকার আছে আমাদের। তাহলে রেগুলেটরের মধ্যে আমাদের এখানে 5-6টা রেগুলেটর আছে। ইন্স্যুরেন্সের জন্য আইআরডিএ, শেয়ার মার্কেটের জন্য সেবি, ব্যাংকের জন্য আরবিআই, মিউচুয়াল ফান্ডের জন্য এমপি, আর পোস্ট এন্ড টেলিগ্রাফের জন্য পিএনটি। ঠিক, এগুলো আছে। আর পিএফআরডি আছে পেনশনের জন্য। তাহলে এই কটা রেগুলেটর নিয়ে চলে। এইবার এমন একটা সংস্থা বলো যা সবকটা রেগুলেটরের প্রয়োজন পড়ে। ব্যাংক। ব্যাংকের সবকটা রেগুলেটরের প্রয়োজন পড়ে কেন? অর্ক বলো কেন? তাহলে তো আরবিআই আছে, তাহলে আবার সবার রেগুলেটর দরকার। ব্যাংকের থেকে যে লোনটা দেওয়া হয় সেই লোনের মাধ্যমে তো কি এসব ঠিক আছে? ব্যাংকের লোন করে নেওয়া হয়। বলো কিছু বলো স্যার। সবকটা রেগুলেটর প্রয়োজন, কারণ যদি ধরুন পেনশন হয় তো সেটাও আমার টাকাটা ব্যাংকের মাধ্যমে আসছে। যদি আমার ভুল আছে ব্যাংকের সাথে ঠিক, কিন্তু উত্তরটা ভুল হচ্ছে। না, মানে পেনশনের যে টাকাটা বা ওই যে ফান্ডগুলো সব তো ব্যাংকের সাথে লিংক রয়েছে। আর কিছুটা ঠিক বলছো, কিছুটা ভুল হচ্ছে। বলতে পারো ভুলটা কি হচ্ছে? স্যার পেনশন হচ্ছে কি আপনার পেনশন বিভিন্ন ব্যাংক পেনশনও বিক্রি করে, পেনশন স্কিমগুলো বিক্রি করে, এই যে এইটা হচ্ছে কি বিক্রি করে মিউচুয়াল ফান্ড। ব্যাংকিং পার্টটার মধ্যে সবকিছু ব্যবসায়ী আছে তো। কেউ শেয়ারের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলায়, কেউ মিউচুয়াল ফান্ড বিক্রি করাচ্ছে, কেউ পেনশন ফান্ড বিক্রি করাচ্ছে, কেউ ইন্স্যুরেন্স বিক্রি করছে। তবে ওদের ওইগুলো সবকটা গাইডলাইন আন্ডারে চলতে হয়। ঠিক, এই ব্যাংক একমাত্র সংস্থা যার কিনা সবকটা রেগুলেটর কাজ করে। নেক্সট হচ্ছে গিয়ে টাইমিং। সুইটি বলো টাইমিং কি কি আছে আমাদের? হ্যাঁ, 9:30 থেকে 3:30, তাই তো? ঠিক বলেছো তো? ঠিক বলেছে? ট্রেডিং স্টার্ট হয় 9:15, কিন্তু মার্কেট খোলে কটার সময়? 9টার সময়। প্রি ওপেনিং মার্কেট চলে। ছোট ছোট ভুল হচ্ছে কেন? 9:15 মার্কেট খুলে যাবে, 9:30 উঠে দেখে আমি ফাটিয়ে দেবো, কিন্তু আগেই ফেটে গেছে। এই জিনিসগুলো তো দরকার তো। তাহলে 9:15 হচ্ছে আমাদের মার্কেট স্টার্ট হয়, কিন্তু মার্কেট ওপেন হয়ে যায় কটার সময়? 9টার সময়। তাহলে এই প্রি ওপেন টাইমটা 15 মিনিটে এখানে কি হয় অর্ঘ? অর্ঘর নাম কি? আচ্ছা, ও আচ্ছা, অর্ঘ। এখানে হচ্ছে যারা বড় বড় যারা ইনভেস্ট
আছে মিউচুয়াল ফান্ড হোল্ডাররা যারা আছে তারা আগেই ওখানে সেটেলমেন্ট করে নেয়, মানে কিছুটা ঠিক বলছো, আর কিছু চেঞ্জ কি দরকার এই কথার মধ্যে উজ্জ্বল? আমাদের বড় বড় যারা আছে তারা ওই বড় বিক্রি করে দেয়। বড় বড় ইনভেস্টররা নিজেদেরকে যারা যে স্টেক সেলিং গুলো করে সেইগুলো আগে করে রাখতে হবে, গভর্নমেন্টকে জানাতে হবে সেদিকে, ওই জন্য ওরা আগে আগে বলে। তারপরে মার্কেট স্টার্ট হয়, তারপরে একটা সেটেলমেন্ট হয়। ওই সেটেলমেন্টটা কিসের জন্য হয়? 9টা 7 অবধি ট্রেডিং হয়, ওই রেটটা ঠিক হয়ে গেল, গ্যাপ ডাউন না গ্যাপ আপ করবে সব ওইখানে ঠিক হয়ে গেল, তারপরে মার্কেট স্টার্ট হয়। সেটেলমেন্ট হয় 9টা 7-এর পরে, এই বাকি যে 8 মিনিট থাকে সেটা সেটেলমেন্ট দেয়। সেটেলমেন্টের পরে নতুন রেটটা দিয়ে স্টার্ট করে জার্নি। বুঝতে পারলাম সুইটি? তাহলে 9টার থেকে 9টা 15 টাইমটা খুব ইম্পর্টেন্ট। আমি তুমি সবাই কিন্তু ট্রেড নিতে পারবো এখানে 9টা 7-এর মধ্যে। আমি যদি মনে করি ট্রেড নিতে চাইছি, আমি 9টা 7-এর মধ্যে নিতে পারবো, কিন্তু রেট কি হবে সেই ফ্লাকচুয়েশনে নিজেকে ঢোকাতে হবে, মানে নিজে নিজে ঠিক করবে তুমি ওই রেট, ওটা নাও নিতে পারবে। ঠিক, এবার চলে আসলাম টাইমিং এতে। এইটা পার্ট, এটা আসলো কি আমাদের এনএসসি বা বিএসসি এর জন্য, তাই তো? এবার এমসিএক্স এর জন্য সলিড কি আছে টাইমিং? এমসিএক্স এর জন্য 9:45 থেকে 11টা। ঠিক বললো কি সাগর? 9:45 থেকে 11টা 35 35 11:35 হচ্ছে মেইন টাইম। এই অবধি মার্কেট খোলা থাকে না এমসিএক্স। আচ্ছা, এনসিডিএক্স বলে একটা এক্সচেঞ্জ আছে না বিদুল? না নতুন নতুন শুনছো এগুলো? আচ্ছা তাই, আমাকে গা করে রাখতে হবে, নতুন শুনছি। এনসিডিএক্স, এনসিডিএক্স এর টাইমিং কি আছে? 10টা থেকে 5টা। ওটা তো ওটা অফিস টাইম আছে পুরো 10টা 5টা। ওটা মনে রাখার একটা, আর ওখানে কি বেচা কেনা হয়? না নেই, এনসিডিএক্স এ কি বেচা কেনা হয়? রাখি মাল রাখি মাল, ওইখানে অ্যাগ্রো বেসড প্রোডাক্ট গুলো বেচা কেনা হয়। রাখি মাল যেগুলো আছে কি বললাম? অ্যাগ্রো বেসড প্রোডাক্ট গুলো বিক্রি করতে হয়, কিন্তু অ্যাগ্রো বেসডের মধ্যে 2-4টে জিনিস বিক্রি হবে না। সেটা কি? চাল, গম, মানে এগুলো আমাদের মেন খাদ্য, স্টেপল ফুড বলা হয়, এইগুলোকে বিক্রি করা যাবে না। আর বাকি সবগুলো কম বেশি বিক্রি হয় না। তাহলে টাইমিং এর ব্যাপার হলো। এবার ফরেক্স এর টাইমিং কি আছে? হ্যাঁ, 22 ঘন্টা। স্যার এখন তো 2টো 2:30টা থেকে 3:30টার পর চালু হচ্ছে, টাইমিং তো চেঞ্জ হয়েছে। 2:30টা অবধি বন্ধ চলে, 3:30টা থেকে স্টার্ট হয়। 3:30টার সময় ভোরবেলা স্টার্ট হয়, আর 2:30টার সময় শেষ হয়। কিন্তু এই টাইমিংটা কেন এখন, এটা কি জানা আছে? না স্যার, আপডেট করার জন্য। সেটা না, 1 ঘন্টা বন্ধ থাকে ঠিক আছে, কিন্তু নরমালি এটা আবার ঠিক সেপ্টেম্বরের 21 তারিখের পর থেকে ওইটা আবার ডেটটার টাইমটা পাল্টে গিয়ে 3:30 অবধি চলবে, 4:30টার সময় খুলবে। স্যার আগের এক ডেটটা ঘন্টা এগিয়ে যায়। এটা সানের জন্য হয় এটা। স্যার আগে তো এটাই ছিল। এইটা বছরে 2বার ডেট টাইম পাল্টায়, মানে এই এখন সেপ্টেম্বর অবধি এটাই চলবে পুরো। 2:30টার সময় বন্ধ, 3:30টার সময় খুলবে। ঠিক সেপ্টেম্বরে 21 তারিখের পর থেকে ইকুইনক্স হয় বলেছিলাম তো ক্লাসে, ওই ইকুইনক্স এর পরে গিয়ে কি হচ্ছে, ও 3:30টা অবধি চলবে, 4:30টার সময় খুলবে। 1 ঘন্টাই বন্ধ থাকবে, কিন্তু ওই রকম ভাবে চলে। ক্লিয়ার? আর কিছু কোশ্চেন আছে এটুকুর মধ্যে? দেখো আমি পয়েন্টগুলো কিন্তু ডিসকাস করতে করতে যাচ্ছি। এরপরে হচ্ছে কি ক্রিপ্টোর টাইমিং 24 ঘন্টা, 24/7, কোনো বন্ধ নেই ওদের। ঠিক, এবার পৃথিবীর কস্টলিয়েস্ট জিনিস কি আছে? কস্টলিয়েস্ট প্রোডাক্ট বিটকয়েন্স না, গোল্ড। গোল্ড, বিটকয়েন, আর কি? না না, ও মানে প্রোডাক্ট বলতে বুঝতে পারছি না। প্রোডাক্ট বলতে ধরো কয়েন হলো বা গোল্ড হলো বা সিলভার হলো, এরকম জিনিসগুলো থাকে তো, মানে সেটা একটা ভ্যালুয়েশন করা হয় পৃথিবীর সবার দামি জিনিসের মধ্যে। তো এখন দুটো জিনিস সমান সমান জায়গা রয়েছে, বিটকয়েন আর গোল্ড। বিটকয়েন যদি আবার 92,000 মেরে দেয়,
রেট $92,000, তাহলে ও গোল্ডের থেকে উপরে চলে যাবে। কিন্তু গোল্ড যদি 3300 মেরে দেয় তাহলে গোল্ড উপরে থাকবে। এখন দুজনই সেম জায়গায় চলে এসেছে, কম বেশি একটু আগে যায় ও পরে যায় এরকম চলছে। কিন্তু এরা কোন পজিশনে আছে? ওরা প্রত্যেক এখন সেকেন্ড পজিশনে আছে। তাহলে 1 নম্বর পজিশনে কে আছে? সিলভার। না। একদম ঠিক, সিলভার 1 নম্বর পজিশনে রয়েছে। কেন আমরা সিলভারকে দেখি 90,000 টাকা কেজি, ওইটা করে দেখলে হবে না। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মধ্যে সবার বেশি ইউজার সিলভার। ঠিক আছে, এই যে আমাদের কাছে মোবাইল আছে না, সবার কাছে মোবাইলের মধ্যে একটা গোল্ড পার্ট রয়েছে, সেই গোল্ড পার্টটার দাম কিন্তু 6,500 টাকা। তাহলে সবাই ভেঙে ওখান থেকে বার করে নিয়ে 6,500 টাকা লাভে তো থাকবে, গোল্ড আছে। তাহলে এইবার কস্টলিয়েস্ট জিনিসটার ব্যাপারে জানা হয়ে গেল। এইবার আমাদেরকে কি জানতে হবে নেক্সট? সেটা হচ্ছে কি ক্রিপ্টো কাকে বলে? বলো। ডিসেন্ট্রালাইজ কারেন্সি হচ্ছে ক্রিপ্টো, কিন্তু ডিসেন্ট্রালাইজ কারেন্সি হচ্ছে ক্রিপ্টো। এর আর ফিজিক্যাল কিছু বলা যায় না ক্রিপ্টোর ব্যাপারে? আর কিছু কি বলা যায়? ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সি, আর কিছু বলা যায়? ক্রিপ্টো এটা মোস্ট সিকিউর প্রাইভেট কারেন্সি। প্রাইভেট কারেন্সি। মাইনিং ব্লক চেনের মাধ্যম দিয়ে যে হ্যাঁ। পদ্ধতিটা চলে সেইটাকে বলা হয় ক্রিপ্টো। কখনো এটা ডিজিটাল অনেক পরে গল্প এগুলো। ব্লক চেনে থাকতে হবে ক্রিপ্টোকে। তাহলে ফার্স্ট আবার একটা কোশ্চেন তৈরি হলো, হোয়াট ইজ ব্লক চেন? তাহলে ব্লক চেন কাকে বলে? ট্রানজাকশন করা যাচ্ছে। আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, ব্লক চেন। কোন একটা কাজের জন্য যদি কিছু মানে যেটা রিওয়ার্ড পায়, বলো আর কিছু ব্লক চেন। যেটা হচ্ছে কি স্যার, একটা সিস্টেম যেটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যেটার মাধ্যমে যে ট্রানজাকশন গুলো আছে সেই ট্রানজাকশন গুলির পুরো ডাটাটা রাখা হয়। ঠিক আছে, আর এটা ব্লক বাই ব্লক রাখা হয়, একটার পর একটা টাইম ফ্রেম অনুযায়ী। কিছুটা বাকি রয়ে যাচ্ছে, একটা জিনিস বেরিয়ে যাচ্ছে। আমি ওই তিনটে দিলাম ওই জায়গাটা, কিছু একটা বেরিয়ে গেল এই জায়গাটা। ঠিক যেটা কোনো রকম ভাবে ডিলিট করা যাবে না, বা কোনো রকম ভাবে আরেকটু আগে আসো, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চেন সিস্টেম, মানে একটা ব্লক সিস্টেম, চেন নেটওয়ার্ক, যেটা চেন নেটওয়ার্কের মধ্যে ও যেটা গেছিল ঠিক ওই জায়গাটা আমি বলে দিই কি হচ্ছে। ইলেকট্রনিক ডিজিটাল ফরম্যাটে লেজারটাকে মেইনটেইন করা। হ্যাঁ। ব্লকচেনটা কি? ডিজিটাল ফর্মে লেজারকে মেইনটেইন করা। তাহলে লেজার মেইনটেইনটা কি? আমরা যেই রকম যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে আমি টাকা জমা দিলাম, ব্যাংক এক পাশে লিখলো টাকা জমা, ব্যাংক কাউকে পেমেন্ট করলো, তাহলে এক পাশে লিখলো পেমেন্ট গুলো। তাহলে রিসিভ এন্ড পেমেন্ট চলছে তো প্রত্যেকটা। এটা কি হচ্ছে? খাতায় লিখছে। সেইটাকে আগে কি করতো ওরা? ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে রাত্রিবেলা বাড়ি যায়। ব্যাংকের লোক তো তাই কাজ করে। রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, ট্রায়াল ব্যালেন্স ওকে মিলিয়ে যেতেই হবে দিনেরটা দিয়ে। কেন? কালকে কিন্তু আর ওটাকে মেলাতে পারবে না এসে। ওর আজকেই করতে হবে রাত 12টার আগে। তাহলে সেই ট্রায়াল ব্যালেন্সটাকে ডিজিটাল ফরম্যাটে যেই নিয়ে নিল, তখনই ওটা হয়ে গেল ব্লকচেন। এবার ব্লকচেন কি? একটার পর একটা যোগ হচ্ছে। এবার এইটার জন্য ব্যাংকিং কাজ তা না, কিন্তু তোমার জমি রেজিস্ট্রি হচ্ছে, ওটা ব্লকচেনে যেতে পারে। তুমি কোনো ট্রানজাকশন করছো মুদির দোকানে ইউপিআই দিয়ে, সেটাও কিন্তু ব্লকচেনে চলে যাবে, যদি এটাকে ব্লকচেনের মধ্যে ইনভলভ করার চেষ্টা করে। আর আমাদের দেশে ব্যাংকিং ট্যাকিংকে ব্লকচেনে আনা হচ্ছে না কেন? হ্যাঁ, কারাপশনটা যাতে বন্ধ না হয়, এই জন্য কিন্তু আমাদের দেশে ব্লকচেন এখনো আসেনি। কিন্তু যদি ব্লকচেন চলে আসে তাহলে কিন্তু আমাদের দেশে ব্যাংক প্রফিটেবল চলে আসবে। কেন? ব্যাংক সার্ভিস কম দেয়, পয়সা বেশি নেয়, এটা তো জানা আছে আমাদের। এখন তো এটিএম থেকেও 5 বারে বেশি তোলা যাবে না, ইউপিআই পেমেন্টেরও লিমিটেশন করছে, অনেক কিছু করে দিচ্ছে এবার। তাই জন্য কি হচ্ছে, আমাদের এইটুকু সুবিধা হচ্ছে কি কারাপশন কিন্তু কমছে কাদের মধ্যে? মিডল ক্লাসের মধ্যে। আর কারাপশনটা বাড়ছে কোথায়? হায়ার ক্লাসে শিফট করে যাচ্ছে। কেন? ওদের কিছু মেনটেন করতে হয় না, ওরা ওদের মতো করে চলছে। তাহলে এই যে ক্রিপ্টোটা নেক্সট জেনারেশন কারেন্সি। ক্রিপ্টোটা কি? নেক্সট জেনারেশন কারেন্সি। আমাদের দেশ এখনো অ্যাবজর্ব করতে পারেনি, কিন্তু আগামী দিনে এটা অ্যাবজর্ব করতে হবে। এর পিছনে মেন কারণটা কি? ট্রাম্প এসে কিন্তু একটা কাজ করেছে, গোল্ড রিজার্ভটার পাশাপাশি ও কিন্তু এখন কি করছে? স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করছে বিটকয়েনে, ইথেরিয়ামে, সোলানা, আর কি এডিএ। তো এইসব কয়েনগুলোকে ওর
স্ট্র্যাটেজি রিজার্ভ করছে, মানে এটা দিয়ে লেনদেন করবে আগামী দিনে। তাহলে আমেরিকা যদি এটা বুঝতে পারে তাহলে আগামী দিনে সব দেশকে বুঝতে হবে, আর সব দেশ যখন বুঝবে তাহলে এটা ডিমান্ড বাড়বে, আর যখন ডিমান্ড বাড়বে তাহলে এটা কি হবে, সাপ্লাই তো নেই, সাপ্লাই তো লিমিটেড, কেন চাইলে ছাপিয়ে নেবে তা তো না। তাহলে সাপ্লাই যখন লিমিটেড তাহলে কি হবে, ভ্যালুয়েশন ক্রিয়েট হবে, আর ভ্যালুয়েশন ক্রিয়েট হলে বাই 2030 you have to buy bitcoin at the rate of 2 million, মানে 20 লাখে কিনতে হবে ডলার, আর ইন্ডিয়ান কারেন্সি বলছি, তাহলে 20 লাখে কিনতে হবে। তাহলে কি এখন কি কস্টলি ওটা? তাহলে 80-85 হাজার কস্টলি মনে হচ্ছিল, যখন এই রেটটা চলে আসলো তাহলে কি কস্টলি হলো? তখন আবার 1/3, তারপরে দেখো 8 লাখ আর 24 লাখ 1/3 হয়ে গেল 80 লাখ। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাতে তোমাদের এডুকেশনটাকে তোমাদের কাজে লাগাতে হবে, নাকি কে বললো ওইটাতে টাকা লাগা বেড়ে যাবে, না ওই করলে চলবে না। আগে নিজের এডুকেশন ঠিক করো যে আমি কোন ক্রিপ্টোতে লাগালে আমার পয়সাটা কালকে বাড়তে পারে, ঠিক আছে? তাহলে ক্রিপ্টোর নলেজটা কিন্তু এইভাবে নিতে হবে আমাদের। এবার নেক্সট জায়গাটা হচ্ছে গিয়ে কি, ক্রিপ্টো যখন হয়ে গেল, স্যার এখানে একটা কোশ্চেন আছে ধরো, এই যে বললেন না 17,000 টোটাল কারেন্সি আছে, কারেন্সির মধ্যে 90% ফিট, তো এই ফিট কারেন্সি আর এই এর কি কোনো বোঝার কি কোনো আছে? যেইগুলো বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড আছে সেগুলো ফেক কারেন্সি হয় না। ব্লকচেনে দেখতে হবে না, ব্লকচেন নেই, ব্লকচেন তো মোটে 19 খানা আছে, 19 খানার মধ্যে 371টা আছে, বাকিগুলো তো নেই। সবাই বলছে আমি স্মার্ট চেনে আছি, এই আছি এই আছি। স্মার্ট চেনে যদি থাকে ও আইদার কি হতে হবে, স্মার্ট চেন ইথেরিয়ামের হতে হবে, বা ট্রনের হতে হবে, বা বাইন্যান্সের হতে হবে, তাই তো? আর এখন এক্সআরপির হতে হবে। তো এইগুলোর মধ্যে যদি না থাকে তাহলে ওর স্মার্ট চেন নেই, আর সোলানা আছে, সরি। তাহলে এদের মধ্যে নেই যখন, তাহলে আর নেই। ব্লকচেনে না থাকলে, ব্লকচেনে না থাকলে ওটা টোকেনে পড়ে রয়েছে, ওটা ফেক হতেই পারে। আর ওর তো ওনার আছে না, যার ওনার আছে সেখানে মানে 2 নম্বরই আছে, সোজা কথা। তো ইথেরিয়াম যেরকম কি হচ্ছে, ইথেরিয়াম 2 দিয়ে এখন স্টার্ট করছে, কারণ ওর গ্যাস ফিসটা বেশি। আমরা কি করি, TRC20 টাকে ইউজ করি, TRC20 ইউজার BP20 হয়, BP মানে হচ্ছে বাইন্যান্সের। তাহলে এই যে এই 5টা-6টা যে ব্লকচেন আছে, এরা মেন ব্লকচেন, যাদের উপর দিয়ে দাঁড়িয়ে থেকে স্মার্ট চেনগুলো চলেছে। তাহলে আমাদের 371 খানা কয়েনকে যদি আমি বেছে নিতে পারি, ওর মধ্যে থেকে আমি গ্রো করবো, আমার বাকি এই 17-18 হাজারের দিকে যাওয়ার দরকার কি আছে, ঠিক না? তাহলে এই জায়গাটাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে নেক্সট কোশ্চেন, ক্যান্ডেল কাকে বলে? বলো সবই বলো, ক্যান্ডেল কাকে বলে? স্যার ক্যান্ডেল হলো যার সাহায্যে ওই এটা বোঝা যায়, মানে ভলিউম কতটা বাড়ছে কমছে। ভলিউম তাহলে কাকে বলে? অমিত বলো, ক্যান্ডেল কাকে বলে? উজ্জ্বল বলো। ম্যাডাম বলুন। এই তো পুরো টাকা সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হবে, আমি তো দুঃখ পাচ্ছি ভেবে। সুইটি বলো। দুটো রিক্স, একটা বডি। স্যার ক্যান্ডেলের দুটো পার্ট স্যার, একটা বডি একটা উইক্স। একটা পার্ট হলো, আর যেরকম সুইটি কে দুটো হাত ট্রেন আবার কেন আসলো এখানে? এখনো ক্যান্ডেলই বুঝলাম না আমি। এটা তো ক্যান্ডেল, তাহলে তুমি বলো দুটো রিক্স একটা বডি তুমি বানালাম, বা এরকম হতে পারে, হবে না? তো উত্তরগুলো ইনসাফিসিয়েন্ট উত্তর কেন?
প্রাইজ অ্যাকশন যেটা বোঝা যায় আবার প্রাইজ অ্যাকশন বাবা, এর মধ্যে ক্যান্ডেলই বুঝে উঠতেছি না, আবার প্রাইজ অ্যাকশন। যেখানে প্রাইস বাড়ে মানে শুরু হয় আর যেটা শেষ হয় সেখানে সেখানে তো ক্যান্ডেল ধরে না। আমি বলছি ক্যান্ডেল কাকে, এখানে ক্যান্ডেল উপরে তৈরি হওয়াটা বুঝুন, ক্যান্ডেল কাকে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট কখন খোলে এবং কখন বন্ধ হয়, এবং সেই সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে কতটা দামে খুলেছে এবং কতটা দামে বন্ধ হচ্ছে এবং ভলিউম কতটা তৈরি হচ্ছে তার উপরে বডিটা তৈরি। কিছুটা হলো, বাকিটা শেষের দিকে একটু মিতুল বলো। একটা সার্টেন টাইমের মধ্যে কোনো জিনিসের দামের শুরু শেষ এবং কতটা দাম বাড়লো কতটা কমলো কিছুটা দেখা গেল। খেয়াল করো। একটা সার্টেন পিরিয়ড, ওটা 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 দিন হতে পারে, যা 1 মাস হতে পারে, ওই টাইমের মধ্যে লেনদেনটাকে যেই ছবিটা দিয়ে আঁকা হচ্ছে, যার মধ্যে হাই লো ওপেন ক্লোজ এগুলো থাকবে, সেটাকে ক্যান্ডেল বলে। বাস এই তো কথা। খুব কঠিন কাজ ছিল না এটা, কঠিন করে নেবো আমরা, ছোট মানে হালকা জিনিস খেলি না, আমরা ভারী ভারী জিনিস খেলি, তাই তো। তাহলে ক্যান্ডেল কাকে বলে সুইটি বলো। হুম। দাম, দামের হ্যাঁ। ঠিক। টমাস বলো, ক্যান্ডেলে কি কি রং হয়? আর কোনো রং হয় না তো? হ্যাঁ? বিভিন্ন রকম হয় স্যার। বিভিন্ন রং হয়, বলো কি কি রং হয়? এটা আপাতত আমি দেখছি নীল লাল সবুজ সবুজ আর কালো কালো অব্দি হয়। আচ্ছা, দেখ, ভালো লাগছে কথাটা। স্যার লাল সবুজ আর হোয়াইট। লাল সবুজ আর হোয়াইট, রেড গ্রিন এন্ড হোয়াইট, এটা হলো রিজুর কথা। আর একজনের কথা তো সবুজ লাল নীল হলুদ আচ্ছা, এবার মেন হচ্ছে গিয়ে ক্যান্ডেলের কালার হচ্ছে এই দুটো, আর যেটাতে কোনো ছবি তৈরি হয় না সেটা ব্ল্যাক বা হোয়াইটে থাকে, ব্যাস আর কিছু থাকে। মেন তো স্যার দুটোই। মেন দুটোই, গ্রিন এন্ড রেড। তাহলে একটা ছোট্ট কোশ্চেন থেকে তোমরা কঠিন বানিয়ে নিচ্ছ না, না খালি মনে হয় যে আমি কঠিনই প্রশ্ন করবো। আর অল্প তুমি ব্যাগটাকে রাখো তো, কি মেয়েদের মতো ব্যাগটাকে সামনে নিয়ে বসে আছো। আর তুমি সোজা বসো, দেখো আরাম করে বসছে। স্যার বলছি ক্যান্ডেলে যদি ওই কোনো রকম ভলিউম না থাকে সেটা হোয়াইট হয়ে থাকে, একটা স্ট্রেট এরিয়া থাকে। এইবার বলো, ক্যান্ডেল হয়ে গেল, ক্যান্ডেলের মেন কটা আছে ছবি, মেন কটা স্ট্রাকচার আছে? ক্যান্ডেলের 5টা। 5টা। তো আর একটা- এখানে রাখো, এখানে রাখো, এই ব্যাগটা এখানে রাখো। কালারটা ম্যাটার করে না, যে কোনো কালারেরই 5টা হয়। ঠিক আছে? না, এটা ঠিক করে দেন। এটা প্রথমটা হুইলটা মুছে দিলে হয়ে যাবে। কি? প্রথমটার ভলিউমটা পুরো থাকতে হবে তো। হ্যাঁ, আরো কিছু যাবে না। ঠিক আছে? না, তাহলে আর কি করতে হবে? স্যার একটা উপরে আমার যাবে, ওইটা উল্টে উপরে হোক নিচে হোক, ব্যাপার হয়ে একটা যাবে। সেমই আছে তাহলে। আর কিছু? না, স্যার উপরেরটা মানে বডিটা কি আপনি কি করবেন এরকম ওইটাই উল্টো একই। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে আর এর মধ্যে? তাহলে এই 5টা আছে, এটা লালও হতে পারে সবুজও হতে পারে। এইবার এই 5টার মধ্যে থেকে আমাদের কি কি নেচার দেখায়? অমিত বলো, কি কি নেচার বোঝায়? বডি আর ক্যান্ডেলের তো একটা নেচার আছে, সেই নেচারটা কি বোঝায় আমাদের? এই প্রথম ক্যান্ডেলটা গ্রিন বা রেড হলে ওটা মানে কার অমিত নামটা কার?
আমি কি সমস্যা কি হচ্ছে উত্তর দিচ্ছ না একটা, আপনি বলেন। হচ্ছে না, অরিত্র বলো। প্রথম জিনিসটা তো মানে পুরো ভলিউমে আছে, তার মানে মার্কেট যখন লসে মানে যদি আমি বাইটা সেল করি তাহলে তো $18,500 কম হবে। জটিলতা তৈরি করবে না লাইফে, তাহলে তোমার বুঝতেও অসুবিধা হবে, তুমি এগোতেও অসুবিধা হবে। প্লেন ভাবে ভাবো যে কোনো জিনিস। অচিন্ত বলো, এটা ব্যাখ্যা দাও। ফুল ক্যান্ডেল কি হবে? ফুল ভলিউম, ফুল বডি কি বোঝায়? ব্যাপার হয়ে যাবে। কালারটা দরকার নেই, গ্রিন রেড যাই হোক, আমাকে এই ক্যান্ডেল আমাকে কি বোঝায় বলো, অর্থ বলো। প্রথমে ক্যান্ডেল হচ্ছে যদি গ্রিন আস্তে আস্তে, হ্যাঁ বলো। যদি গ্রিন হয় তার মানে বোঝা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা যে স্টেজ থেকে শুরু হয়েছে কেনাটা, সেই স্টেজ যে স্টেজ থেকে শেষ হয়েছে সেটা হচ্ছে নিচেরটা, আর যেটা থেকে শেষ হয়েছে সেটা হচ্ছে উপরেরটা। মানে হচ্ছে বায়ার বা সেলার ওরা ওই পজিশনটাকে হোল্ড করে রেখেছে। ডমিনেট করতে বায়ার বা সেলাররা ডমিনেট করতে। গুড, এটাই উত্তর হবে। আমি যদি গ্রিনে থাকি তো বায়ারের ডমিনেশন আছে, যদি রেডে থাকি আমার তাহলে সেলারের। কিন্তু এটা রেড বা গ্রিন যাই হোক না কেন, এখানে তো এটা দেখলে বোঝা যাবে যে পুরো ভলিউম আছে এবং কাস্টমার পাওয়ারফুল আছে, যা আছে স্ট্রেংথ আছে। রেড বা গ্রিন যাই হোক না বুঝতে আমি জানি আছে, এটা যদি গ্রিন থাকে গ্রিনেরও পাওয়ার আছে, যদি রেড থাকে রেডেরও পাওয়ার পাওয়ার আছে। আছে। হ্যালো, কিসের চিন্তা তোমাদের? তাহলে এত আলোচনা কিসে? নেক্সটটা কি বোঝাচ্ছে অমিত? স্যার ওটা মানে যে এতে ওপেন হয়েছে সে তার মানে যে পর্যন্ত গেছে তারপরে আবার যখন ওপেন হচ্ছে সেই জায়গাটাকে সবই বলো। স্যার এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে স্যার মানে বায়ার বেশি সেলার কম। এটা বলো না, আমার উজ্জ্বল বলো। যদি বায়ার যদি সাবস্ক্রাইবার না তাহলে বুঝতে হবে যে বায়ারের থেকে কন্ট্রোল আগে যা ছিল তার থেকে একটু কম ছিল। আর এই ওয়ার্ডটা ইউজ করতে হবে, বায়ার বা সেলারের কন্ট্রোল কমছে, চ্যালেঞ্জ আসছে একটা অপোজিট সাইড থেকে। বায়ারের হলে সেলার থেকে চ্যালেঞ্জ আসছে, যদি সেলার থাকে বায়ার থেকে চ্যালেঞ্জ আসছে। পরেরটা চ্যালেঞ্জ এগেইনস্ট ডমিনেশন স্টার্ট হয়ে গেছে, এটা ডমিনেট করে গেছে আর এবার ইনডিসিশন হয়ে গেছে। বাস এই পাঁচটা। স্যার আরেকটা ক্যান্ডেলও ছিল যেটা বডির নিচের দিকে ছিল, মানে হয়তো সেলাররা প্রেসার ক্রিয়েট করছে। প্রেসার ক্রিয়েট করে, এগুলো কোনো ব্যাপার না। মানে মেইন ক্যান্ডেল কিন্তু এই পাঁচটাই। আমাদের তাহলে ট্রেডের সময় তাহলে ডিসিশন নেওয়ার জায়গা হচ্ছে কি হচ্ছে না, যে আমি যদি এই ক্যান্ডেলটা দেখি তার মানে আমি নো ট্রেড জোনে রয়েছি, যদি আমি এই ট্রেডে রয়েছি মানে আমাকে বুঝতে হবে যে আমার এখন ট্রেড বাই বা সেলের দিকে খুব স্ট্রং ভাবে চলছে। ঠিক আছে, আমি যখনই মার্কেট করবো আমাকে দেখতে হবে ওই ক্যান্ডেলগুলো। ম্যাডামের কোনো প্রবলেম আছে তো? ভাই করবেন না সেল করবেন? ভাই স্যার দুটো মানে ফুল দেবে অপোজিট সাইড পাওয়ারফুল হচ্ছে। এই যে জায়গাটা এবার বলি, হ্যাঁ দেখো, যখন এই একটা ক্যান্ডেল রয়েছে এখানে পাওয়ারফুল ক্যান্ডেল, এটা হ্যাঁ এখানে ডমিনেশন আছে কার? যে কালারের আছে সেই ডমিনেশনটা রয়েছে এখানে, তাই তো? এইবার কি হলো, হঠাৎ করে এইখান থেকে এটা মুছে গিয়ে এই রকম হয়ে গেল, তার মানে কি, ও ডমিনেশনটা একটু লুজ করছে, তার মানে লুজ করছে। এবার আরেকটুখানি এখানে উপরে যেতে পারলো না, তাহলে আরো একটু ডমিনেশন লুজ করলো। এইবারও চ্যালেঞ্জ পেয়ে গেল সেলারের, বায়ার যদি থাকতো সেলারের চ্যালেঞ্জ এসে গেছে, তাহলে এখানে ওয়ার্ড আসলো কি চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জটাকে ওরা ভালোভাবে গ্রহণ করে নিয়েছে অপোজিট সাইড, তাহলে চ্যালেঞ্জ কি পাওয়ারফুল হয়ে গেল। এইবার কি হলো, গিয়ে এই জায়গাটাতে গিয়ে ওরা ডিসিশন করতে পারছে না, ইনডিসিশন হলো। এই একটা ক্যাটাগরি পাচ্ছে না। ক্লিয়ার? তাহলে এইগুলো কি সত্যি আমি বুঝাইনি ক্লাসে? এটা তো নোটের জন্য চলে এলো আসলে, তাই তো? এবার থেকে এবারও ডিসিশন নেবে যে কোন দিকে যাবে কি কোন যাবে দিকে না। যাবে? তো এইগুলো কি কিছুই বুঝাইনি ক্লাসে? তারপর বোঝাতে হবে। বোঝানোর পরে এই অবস্থা কেন? সবাই চুপচাপ দৃষ্টিহীন হয়ে রয়েছে। স্যার বোঝা যাচ্ছে না, বলা এই যে যাচ্ছে না। ধরুন ক্যান্ডিডেটগুলো ধরুন রেডি ছিল, রেড হওয়ার পরে এরপরে যদি আবার ধরুন রেড বন্ধ হয়, আমরা মার্কেট আরো নিচে মানে এইটাই যে একটা কথা মাথায় রাখো, এই পাঁচটাই যে পরপর পাবে এরকম গ্যারান্টি নেই, কিন্তু একটা যদি পাও তুমি ডিসিশন নিতে পারবে এবার কোন দিকে যেতে চলেছে। মানে হ্যাঁ, পরেরটা দেখে নিতে হবে। আচ্ছা, টাইম ফ্রেমের মধ্যে এবার চলে আসি। টাইমিং ছিল মার্কেটের জন্য, এবার টাইম ফ্রেম কোশ্চেনটা কিন্তু আলাদা পুরো। এটা কিসের জন্য আসবে রাহুল, সাগর? টাইম ফ্রেমটা কিসের জন্য? ক্যান্ডেল স্টাডি করার জন্য। টাইম ফ্রেমটা ক্যান্ডেল স্টাডি, আর আমার ট্রেডিং এটা কি জায়গায় আমি যাব ট্রেডিং করে। তাহলে টাইম ফ্রেম নিয়ে কোশ্চেন আসছে এবার। টাইম ফ্রেম অর্ক বলো, ইন্ট্রাডে করার জন্য কোন কোন টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখা উচিত? 15 আর 1 ঘন্টা আর 5 মিনিট। 1 ঘন্টাটা যে তোমার হচ্ছে ডিসিশন বিক্রি করার জন্য কোন দিকে আছে, আর 15 মিনিট ট্রেড নেওয়া। 15 মিনিটেরটা ট্রেড নেওয়ার জন্য, 5 মিনিটেরটা মানে 1 ঘন্টাটা ট্রেড মানে কোন ডিসিশন চলছে এখন সেটা দেখা ডাইরেকশন। ডাইরেকশনের। আচ্ছা, আর 5 মিনিট আর 15 মিনিট দেখে তোমার ট্রেডটা 1 ঘন্টাটা দেখবো ডাইরেকশন, 15 মিনিটেরটা দেখবো কি ট্রেড ডিসিশন মেকিং। ডিসিশন। আচ্ছা, আর কি দেখো? 5 মিনিটটা হচ্ছে তোমার 5 মিনিট দেখতে হবে, 15 মিনিটে বেশি। 15 মিনিটটাই ইম্পর্টেন্ট আমাদের কিসের জন্য? ইন্ট্রাডে। আর যদি 5 ঠিক, আর 5 মিনিটটা হচ্ছে কিসে? স্ক্যালপিং, তাই তো? 5 আর 3 মিনিট, তাই তো? তাহলে ইন্ট্রাডের মধ্যে দুটো পার্ট হয়ে গেল, একটা স্ক্যালপিং, একটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। তাহলে স্ক্যালপিং করতে গেলে 5 আর 15, 5, 15, 3 এগুলো দেখবো। আর উপরে হায়ার ফ্রেম কখন দেখবো? যখন আমি 15 মিনিটের ট্রেডের জন্য যাব। এইবার ধরে নাও আমি ট্রেডটা আজকে নেব, 2 দিন 3 দিন পরে ছাড়বো, তাহলে আমরা কোন টাইম ফ্রেমে যাব? month বা week এ। তাকে জিজ্ঞেস করছি আমরা দিয়ে থাকি। ঠিক আছে। 30 মিনিট, 1 আওয়ার আর 4 আওয়ার। আর কেউ চেঞ্জ করতে চাও এটাকে? ডিসিশনের জন্য 1 উইক, ওয়ান ডে স্যার আর উইক উইকেট ক্যান্ডেল দেখবো একটা ডিসিশন নেওয়ার জন্য, আর 1 ডে ক্যান্ডেল হচ্ছে ট্রেন্ড দেখবো, ট্রেন্ড দেখবো, আর আর 4 আওয়ার 4 আওয়ার বা উইক থেকে আমি ট্রেডটা 1 আওয়ার নিয়ে ট্রেড নেব, তাই তো? এটা এই ট্রেডিংটাকে কি ট্রেডিং বলে স্যার? শর্ট টার্ম শর্ট টার্ম শর্ট টার্ম ট্রেডিং। আর এর টাইমিংটা মোটামুটি কত দিনের হয়? 7 থেকে 45 দিন। এটা কেন বলা হয় 7 থেকে 45 দিনের জন্য? বলো অযোধ্যা, বলো 7 থেকে 45 দিন কেন বলা হয়? 7 থেকে 15 দিনের মধ্যে মার্কেট চেঞ্জ করে দেয়, উপরে তো প্রতিদিনই বেশি করে। আমাদের শর্ট টার্মটাকে আমরা ঠিক করে গেছি কি, যে কোনো সাইকেল একটা সাইকেলে চলে, তো যে কোনো বিজনেস একটা সাইকেলে চলে, তো 45 দিনে একটা সাইকেল হয় মোটামুটি। তাহলে সেই 45 দিনের মধ্যে আমাকে ট্রেডটাকে ক্লোজ করতে হয়। আইএর বাইরে থাকি বা সেলে থাকি, আমি যাই করবো ট্রেডটাকে ক্লোজ করবো 45 দিন। একটা সাইকেল চলে। কোন সাইকেল? সুইটি যেটা হারিয়েছে সেটা না, কিন্তু এটা এই বিজনেস সাইকেল চলে, সেই বিজনেস সাইকেলের মধ্যে দিয়ে করতে হবে। ক্লিয়ার হলো শর্ট টার্ম? এবার লং টার্মের জন্য কি করব?
শ্রমিক বলো লং টার্ম। স্যার 1 বছর। আমি জানি না কি বলবে, আমি তো প্রশ্ন করবো, আমি জানি না বলেই তো প্রশ্নটা করে নিলাম। স্যার মানে যতদিন কাজ হচ্ছে ইসে বলো, রোহন বলো, লং টার্ম কাকে বোঝায়? লং টার্ম স্যার যখন মানে 1 বছর কিংবা 2 বছর 3 বছরের জন্য যাবো 4 বছরের জন্য গেলে হবে না? তখন লং টার্ম হবে। মালিক হয়ে স্যার বসে থাকবে, হ্যাঁ? মালিক হয়ে বসে থাকবে স্যার। মালিকানা নিয়ে বসে থাকবে, ইনভেস্টমেন্ট ওয়ার্ডটা আসবে এখানে। এই ওয়ার্ডটা শুধু বলতে হবে তোমাকে। লং টার্ম মানে ইনভেস্টমেন্ট প্যাটার্ন। আর ইনভেস্টমেন্ট মানে কি, আমি যদি ব্যাংকে যাই ইনভেস্টমেন্ট করতে, আমি বলবো দাদা একদিনে স্যার আপনাকে একদিনে কত ইন্টারেস্ট দেন, বলবো কি? আমরা কি জিজ্ঞেস করি স্যার ডবল কবে দেন, এটা জিজ্ঞেস করি। তখন ও কি বলবে, 9 বছর 10 বছর একটা টাইম বলে। তাহলে আমার টাইমটা হরাইজনটা অনেকটা বড় হয়ে গেল তো। এবার আচ্ছা স্যার 5 বছরে কি হাফেরও হাফ হবে তো? এইবার প্রশ্ন করি কি আমরা, তখন বলবে হ্যাঁ হবে, তুই বাইরে বেরোতে হাফেরও হাফ হবে কিনা। তাহলে এই যে জায়গাটা ইনভেস্টমেন্ট মানেটা কি, আমার কাছে হচ্ছে টাইম জোনটা বড় ব্যাপার না, আমার কাছে রিটার্নটা আর আমার মালিকানাটা আমি কতদিন ধরে রাখতে পারবো। তাহলে এইখানে একটা স্টেটমেন্ট চলে, সেটা সুকান্ত কি বললো, বাই রাইট সিট টাইট, কিনে ফেলেছি চুপচাপ বসে থাকবে। আমার একটু দাম পড়তেই পারে, অনেকটা পড়তে পারে, কিন্তু আমি যখন ঠিক করে নিচ্ছি আমি এটার মধ্যে মালিকানা রেখে দেবো, তাহলে আমার আর কত পড়লো দিয়ে দরকার নেই, নিচে পারলে কিনবো আরেকবার। তাহলে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট পার্ট। এইটা করতে গেলে কি আমাদের চার্ট দেখার দরকার পড়ে? ফান্ডামেন্টাল দেখতে হবে, কি ট্রেন্ড ফলো করতে হবে, ট্রেন্ডে পজিটিভ আছে কিনে ফেলবো। ফান্ডামেন্টাল না দেখলে কি করবে? এইটার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা মেইন দরকার। তাহলে আমার নতুন একটা ওয়ার্ড আসলো ফান্ডামেন্টাল। তাহলে হোয়াট ইজ ফান্ডামেন্টাল? তারপর কোম্পানির ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। কোম্পানির ম্যানেজমেন্ট কতটা ভালো। খালি এটা দেখলেই হবে? ম্যানেজমেন্টের মধ্যে মুকেশ আম্বানি রয়েছে, বাস দেখলেই হয়ে যাবে তো? স্যার তার লোন কেমন দেওয়া আছে, তার গ্রোথ কেমন আছে, সে বলো। স্যার ওই এফআইআই এর কত পার্সেন্ট পড়ছে? শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে হবে, তার ম্যানেজমেন্ট এবং তার ইনকামটা কেমন আছে, ক্যাশ ফ্লো। গুড। ফান্ডামেন্টাল যখনই চেক করবো আমাকে 5-6টা পয়েন্টের উপরে চেক করতে হবে। এক হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপারটা জানতে হবে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন জানতে হবে, যাতে এফআইআই ডিআইআই বেশি আছে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে চলবে, কেন ওরা তো রিসার্চ করছে নিজেদের মতন করে। থার্ড হচ্ছে কি ওর ইকুইটি ডেপ্ট রেশিও, মানে ওর 100 টাকা পুঁজিতে কত টাকা লোন আছে এটা দেখতে হবে। যদি লোন বেশি থাকে তাহলে ওর উপরে চাপ আছে, এটা একটা বড় ব্যাপার। নেক্সট হচ্ছে কি দেখতে হবে যে ওর টাকা খাটিয়ে কত টাকা তোলে, 100 টাকা খাটিয়ে কত টাকা তুলতে পারে, সেটাকে কি বলে ইংলিশে ROE, রিটার্ন অন ইকুইটি। আর আরেকটা জিনিস দেখতে হয় ROCE, রিটার্ন অন ক্যাপিটাল ইনগেজ, কতটা ক্যাপিটাল ইনগেজ করে রেখেছে ব্যবসায়, সেখান থেকে কত টাকা তোলে। তাহলে এই যে ওয়ার্ডগুলো আসলো ROCE, এটা কত পার্সেন্টেজে থাকতে হয় মিনিমাম? 15% মিনিমাম যেন থাকে, মিনিমাম 15%। যদি উপরের দিকে যায় 25%, তাহলে কোম্পানি খুব ভালো জায়গায় কাজ করছে। রেট কম থাক কোনো ম্যাটার না, কিনতে পারা যায়। এইবার চলে আসি আরেকটা ওয়ার্ড, যেটা আমি তোমাদেরকে বলেছি কিনা মনে নেই, বুক ভ্যালু। বলিনি, তাহলে পরের দিন ক্লাসের মধ্যে বলবো, ঠিক আছে? স্যার বুক ভ্যালু আর ওই 20% 15, 20, 25 যা থাকে, যেটা যা বার করতে পারবে। তাহলে টাইম ফ্রেম হয়ে গেল, এটা হয়ে গেল, ইনভেস্টমেন্ট হয়ে গেল, তাই তো? এবার নেক্সট কোশ্চেন, আমরা ইন্ট্রাডে করব না কেন? অরিত্র সোজা উত্তর আমি করবো, অচিন্ত বলো। সন্দীপ বলো।
থেকে রিস্ক বেশি থাকে। একদিনে যেহেতু একদিনে কেনা বেচা সিস্টেমটা মানে অটোমেটিক ক্লোজ হয়ে যায়। ইন্টারডেতে টাইমের ব্যাপারটা হচ্ছে সব থেকে মানে শর্ট টাইম। সবটাই তো বললেন, আর কিছু অন্য কিছু বলো। না পুঁজি কম, দিনে কেনা দিনে বেচা। তো এটা তো ইন্টারডে হলো। ওই তো, ইন্টারডেটা করবো না কেন? ব্রোকারের সফটওয়্যারটা এরকম ভাবে আমাদের উপরে ফোকাস করে ওর সব ভুলভাল কথা বলতে হবে। ব্রোকারের সফটওয়্যার করবে 500 টাকা ট্রেড, ওর মধ্যে আবার ব্রোকারের সফটওয়্যার আছে। হ্যাঁ, স্যার বলছি অনেক সময় মানে ইন্টারনেট ট্রেডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 90% ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মানে প্রফিট করতে পারি না। এর বড় একটা বড় কারণ হচ্ছে কি মার্কেটে যে ব্রোকারেজটা বেশিরভাগ চলে যায় লাভের দিকে। হাই রিস্ক, হাই রিস্ক। ব্রোকারেজ দুইবার দিতে হয়, কিন্তু দিতে হয়, বেশ করে দিতে হয়। সেটা আপনি যেটা করবেন তখন সেটা ব্যাপার। আর কোনো কারণ অমিত? আমি তো স্যার ইন্টারভিউ করবো, তো দুটো কথা বলবো কেন? কালকে একজনের সাথে পরিচয় হয়েছে আমার, আমি ট্রেডিং নিয়ে আলোচনা করছি, বলে স্যার আপনি ট্রেডিং করেন, ওর থেকে আমি ভালো ট্রেডিং করবো বললো। আমার বুঝতেই পারে না বলার কি আছে। বলে আমি মোটামুটি 9 লাখ টাকা ডুবিয়ে ফেলেছি 3 মাসে। আরো ভালো কথা, কি করেছেন? বলে অপশন ট্রেডিং। হ্যাঁ, আর কিসে করেছেন? বলে ওই একটা 2 নম্বরই চ্যানেল ছিল, মানে অ্যাপ ছিল, তার মধ্যে আমি কোনটা নাম বলতে আছেন, আমি এটা খুলে দিলাম। বলে হ্যাঁ হ্যাঁ এই গ্রোথে করেছেন। গ্রোথ তো ইন্ডিয়ান লার্জেস্ট ব্রোকার আছে। তাহলে ও 2 নম্বরই হলো কোথা থেকে? মানে আইডিয়া গুলো দেখো, জিনিসগুলো কিন্তু আমি কিন্তু এটা গল্পটা শোনাচ্ছি এমনি না। মানুষ নিজে ভুল করছে, দোষ দিয়ে দিল গ্রো অ্যাপে। গ্রো অ্যাপ কি বলেছে ওকে অপশন করতে? 9 লাখ টাকা ডুবিয়ে দিয়েছে 3 মাসের মধ্যে। গ্রো হচ্ছে 1 নম্বরে, ওর ফাস্টেস্ট গ্রোইং এখন গ্রো। আচ্ছা, কার বাজে ফোন তাহলে কর। তাহলে এইবার যে আমরা ইন্টারডে করবো না, এর পিছনে লজিকটা তো ক্লিয়ার হতে হবে। ইন্টারডের জন্য টাইমিংটা খুব কম, আর আমাদের মার্কেট, ইন্ডিয়ান মার্কেট সবার শর্টেস্ট টাইমে চলে, কেন 6 ঘন্টার মতো চলে, তার মধ্যে দুবার টাইম এই রোটেট করে, ট্রেন রোটেট করে। 9টা 15 থেকে ট্রেড স্টার্ট করে 11টার মধ্যে একবার রোটেট করে দেয়, রিভার্স চলে আসে, আবার 1:35 থেকে 2টোর মধ্যে আবার রিভার্স চলে আসে। তো তাহলে তোমার ট্রেড ঘোরানো মুশকিল হয়ে যাবে কি হবে না? এই জন্য ইন্টারনেট ট্রেডিং বন্ধ করা হয়। ক্লিয়ার করতে হবে না উত্তরটা? ইন্টারডে করবো না কেন, লজিকফুলি উত্তর দিতে হবে। আমি ট্রেড নিলাম, ওখান থেকে ট্রেনটা রিভার্স হয়ে যাচ্ছে, তাহলে আমি আটকে গেলাম, লস বুক করতে হবে। আর যদি লস বুক না করি, আমি যদি মনে করি 1:30টার সময় আবার রিজার্ভ হবে, মানে রিভার্স হবে, সেই জায়গাটা তো প্রাইসটা হাই থেকে রিভার্স হবে, আমার রেট অফ দিতে আসবে না, সেল করে গেলে। তাহলে আমি আটকে যাচ্ছি আলটিমেটলি। তাহলে আমি লস, যে কোনো কারণে আমাকে লস নিতেই হবে, তাহলে তাই জন্য ওই ট্রেডের মধ্যে আমি থাকবো না। ঠিক, যদি আমি শর্ট টার্ম ট্রেডিং করি, তাহলে নরমালি আমাদের কত পার্সেন্ট প্রফিটের মার্জিনে কাজ করা উচিত? ছবি 3%। মৃদুল বুঝলি কোশ্চেন? আমি যদি শর্ট টার্ম ট্রেডিং করি, আমার ওই যে 7 দিন থেকে 45 দিনের টাইমের মধ্যে, তাহলে আমার প্রফিট মার্জিন কতটা ধরে নেওয়া উচিত যে আমি এতটা প্রফিট করবো এই ট্রেড থেকে? হ্যাঁ, না 8%, আর 12 to 16%। 12 to 16%, না 1.5 মাসের 16% রিটার্ন চাইবে। 1 to 5% এর মধ্যে 5% এর মধ্যে মনে করো কথাটা বলেছিলাম, 5% এর মধ্যে রাখার চেষ্টা করব, যে আমার প্রফিটটা যেন 5% এর মধ্যে থাকে। এর পিছনে লজিকটা কি ছিল? বেশি লোকই করা যায় কোন ব্যাপার না। লজিক কি ছিল? তো ম্যাডাম শ্রোতা থাকলে হবে, কি চিন্তা করছেন? ছেলেরা খেয়েছে কি না বাড়িতে? তাহলে আপনি কি করছেন এখানে? আমাকে এটা বলেন। একটা উত্তর নেই, কিন্তু ভাবছেন, কি কি ভাবছেন? যে আপনার কুড়ি ছিল, বলো লজিক কি দিয়েছিলাম?
মনে পড়ছে না? যখন আমরা ইনভেস্টমেন্টের পার্টে চলে আসি, কথাটা মনে পড়ছে? 2 বছরের মধ্যে টাকাটাকে ডবল করতে হবে আমাদের, 5% করে 12 মাসে হচ্ছে 60%, সবসময় হবে না 50% করে 2 বছরে টাকা ডবল। এই জন্য আমাদের লজিক হচ্ছে 5% প্রফিটে থাকবে। ভুলে গেলে চলবে সব? আর কার 16% দরকার ছিল? না স্যার, ওইটা গুলিয়ে ফেলেছি, ওই একটা কারণ আছে, 16%, 12 to 16% গেছিল একটা ব্যাপার নিয়ে বলছিলেন ওইটা। এইবার চলে আসি আরেকটা পার্টে। স্যার বলছি এই 45 দিনের যে টাইম ফ্রেমটা আছে, সেই 45 দিনের টাইম ফ্রেমের মধ্যে যদি লস হয় তাও তো বুক করতে বুক হবে। করবো। আমরা তো কি করছি, মানে এটা যদি 2 বছরের টাইম ফ্রেমে চলি, কোনোটা তো আপনি 7 দিনেও প্রফিট দেবে আমাকে, তাই না? এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমি টাকা ডবল করতে চাইছি, 2 বছরের মধ্যে ডবল করছি, তাহলে আমার টাকা 32 গুণ হতে কতদিন সময় লাগবে? 5 বছর। তাহলে আমি 2 বছরে টাকা ডবল করছি, তাহলে আমার 32 গুণ করতে টাইম লাগবে কত? 10-12 বছর। কোনটা 10 বা 12? আর একজন বললো 5 বছর, কোনটা? 32 বছরে 32 বছরই লাগবে। আচ্ছা, একজনের নম্বর আসলো 32 বছর। 10 বছর লাগবে, 10-12 বছর লাগবে, মানে কনফার্ম না? 16 বছর লাগবে। আচ্ছা, 8 বছর লাগবে। ঠিক আছে, কতগুলো আসলো সব? একটা উত্তর বলেই তো 32 গুণ হবে না তো কি দরকার? 16 বছর লাগবে। চলে আসো, এবার দেখো 100 টাকা দিয়ে ক্যালকুলেট করি। 2 বছরে 200 টাকা, 2 বছরে 400 টাকা, 800 টাকা, 1600 টাকা, 3200 টাকা। কত গুণ হলো? 1, 2, 3, 4, 5, 10 বছরের টাকা হবে। এটা এই সিস্টেমটাকে কি বলে রিজু? আচ্ছা, এটা কি জিনিস কম্পাউন্ডিংটা অমিত? বলো বাবুসোনা, বলো কম্পাউন্ডিংটা কি জিনিস? স্যার এটা যে ক্যাপিটালটা আমরা ইনভেস্ট করছি তার থেকে যে প্রফিট হচ্ছে সেটাই ওটাকে বলছি না, কম্পাউন্ডিংটা কি জিনিস? ইন্টারেস্ট সিস্টেম। ইন্টারেস্ট সিস্টেম। আর কিছু? সুদের সুদ। সুদের সুদ, এটা তো বুঝলাম। কম্পাউন্ডিং কি জিনিস? ডবল হচ্ছে বা ওটা তো বুঝলাম। নিজের ক্যাপিটালটাকে বছরের পর বছর টাইম নিয়ে এক থাকলে সেটা 2 হবে, সেই ক্যাপিটাল হলেই হবে, নিজেরা করে না। একটা সঠিক কম্পাউন্ডিং হলো একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যম দিয়ে আমাদের টাকা মাল্টিপল ফোল্ড হতে পারে within short period of time, because every time the interest we are earning is the capital we are invested. ব্যাপারটা বোঝাতে পারলাম না? বাংলায় বলি, কম্পাউন্ডিং যে সুদের হারটা আছে, এটা কি জিনিস? এটা হচ্ছে গিয়ে আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে তার সাথে সুদটা যুক্ত হয়, আবার ওইটাই আসল প্রিন্সিপাল হিসেবে যুক্ত হয়ে যায় মার্কেটে। তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেসে চললে আমাদের খুব শর্ট টাইমের মধ্যে টাকাটা কিন্তু মাল্টিপল ফোল্ড হয়ে যায়, যেটা প্রফিট হচ্ছে সেটাই আবার প্রিন্সিপাল হয়ে যাচ্ছে পরপর। তো এই জায়গাটাকে করাটাকে বলা হয় অষ্টম আশ্চর্যের একটা প্রসেস। আর এই প্রসেসটাকে আমরা যত বেশি সময় ধরে করতে পারবো তত বেশি মাল্টিপল হবে আমাদের টাকাটা। আমি যদি একবার দুবারের জন্য করি তাহলে অল্প হবে, কিন্তু কি ডিফারেন্সটা তৈরি হয় দেখো, এই যে এইখান থেকে যখন এইটুকু জার্নি 2 বছরে,
তখন কিন্তু আমার 100 টাকাই বেড়েছে, কিন্তু যখন এখান থেকে এই জার্নিটা করেছি তখন আমার 1600 টাকা বেড়েছে। টাইমটা কিন্তু এই 2 বছরই। খেয়াল করে দেখো ব্যাপারটা কি। যখন আমার কাছে পুঁজি কম তখন আমার বাড়লো বেশি, ওইটুকুই 100 টাকায়। যখন আমার পুঁজিটা বেশি তখন আমার পুঁজিটা অতটাই ডবল হলো। এইবার যদি 10-এর পরে এইটা 64, তারপরে 12,800, তারপরে হচ্ছে 25,600। এই যে দেখো এইটা ঠিক আবার 5, 6, 7 নম্বর বারে দেখো 12,800 বাড়ছে তোমার। তার মানে তুমি যত লম্বা সময় কম্পাউন্ডিং করবে তোমার পুঁজির কিন্তু জায়গাটা অনেক বড় হয়ে যাবে, যেটা তুমি এখন ভাবতে পারছো না। আর ভাবা যাচ্ছে না কেন? আমরা এই উপরে কোনোদিন কাজ করিনি। করেছি কি কখনো? করিনি। আমরা এর মধ্যে ফোকাস না নিজেরা, আর ফোকাস না বলে কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে বারবার। আজকে আমাদেরকে বারবার বলা হয় এসআইপি করো, এসআইপি করো। আমরা কি করেছি? কেউ এসআইপি এখন অব্দি স্টার্ট করতে পারিনি। কিন্তু এইটা সবাই বুকে হাত দিয়ে বলো, তোমরা 500 টাকা নষ্ট করো না মাসে? রিচার্জ, ওইটা রিচার্জ তো করতেই হবে, মোবাইল না থাকলে জীবনে কিছু নেই। তাহলে 500 টাকা আমরা খরচা করে ফেলি, যেটা আমরা হিসাব লিখতে পারবো না কোথাও। কিন্তু এই 500 টাকাটা কষ্ট করে দাঁতে দাঁত চেপে যদি একবার কাটিয়ে দিই, মাসে একটা ডেট করে কাটিয়ে দিই, যাই করে হোক, ধার করে হোক, যেইভাবে করে হোক ওটা কাটিয়ে দেবো, তারপর সারা মাসে ধরে দেনা শোধ করে দেবো। তো এইটা করতে করতে একটা ছেলের কথা বলি আমি। আমার মানে ভাই আছে, ভাইয়েরও ছোট ভাই। ওই ছেলেটা একটা সঞ্চয়। আমি ওকে বলার পরে ওকে বলেছিলাম 2000 টাকা করে তুই একটা এসআইপি কর। ও আজকে 78 মান্থ চলছে, ওর এসআইপি চলছে 2000 টাকা করে। রোজগার কি? 0 পয়সা। কিন্তু ও 2000 টাকা করে এসআইপি করে। ওর ফান্ড ভ্যালু এখন মার্কেট পড়েছে বলে, নাহলে যখন মার্কেট 26,000-এর কাছাকাছি ছিল, 73 মান্থস হয়েছিল তখন, 73 মান্থস কি 72 মান্থ। তাহলে কত টাকা জমিয়েছে? 1,44,000 টাকা। ওর ফান্ড ভ্যালু ছিল তখন 2,75,000 টাকা। তাহলে ডবল হয়ে গেছে তোর টাকাটা। তাহলে 7 বছরের টাকা, রেকারিং টাকা ডবল হয়েছে। এইবার আরো 3-4 মাস হয়েছে, কিন্তু এবার মার্কেট নিচের দিকে করতে করতে মার্কেট আবার 30,000-এ যাবে। তো যদি 30,000-এ যায়, ওর ফান্ডটা আরো বেড়ে গেল তো তখন। তাহলে ও দেখেছে, ওকে আমি বলেছিলাম তুই 30 বছরের জন্য কর। ও ঠিক 30 বছর বয়সে কিন্তু স্টার্ট করেছে, 30 বছরের জন্য করছে। তাহলে 30 বছর ধরে ও কতগুলো মাস দিচ্ছে? 30 × 12, 360 মাস 2000 করে। তাহলে 72 লাখ টাকাও দিচ্ছে ওখানে। এই 72 লাখ টাকার বিনিময়ে ও পাবে 4.5 কোটি থেকে 5 কোটির মধ্যে টাকা। তাহলে একটা ছোট্ট সিস্টেমেটিক ওয়ে কম্পাউন্ডিং হতে 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 কোন জায়গায় যাচ্ছে। তাহলে আমরা এই দিকে নজর দিতে পারছি কি? আমরা কম্পাউন্ডিং এ নজর দিয়েছি। আজকে একটা রিলস দেখবো, কালকে দুটো দেখবো, পরের দিন 4টে দেখবো, তারপর না বানালেও দেখবো। একটা সময় তো শেষ হয়ে যাবে, তখন না বানানোগুলোও দেখবো। তো সেখান থেকে সরে আসি না একটু। কেন আজকে এনার বয়স, আমার বয়স, আজকে আমরা এসআইপি শুরু করলে শেষ আর দেখে যেতে হবে না, কি এর কি না? তো কিন্তু আমাদের সময় এই জিনিসগুলো ছিল না তখন, বা থাকলেও আমরা গুরুত্ব দিতে পারিনি। কিন্তু তোমরা আজকে যেই পয়সা এন্ট্রি করছো মার্কেটে, সেখানে কিন্তু এন্ট্রি পয়েন্টটা খুব ভালো জায়গায় হয়ে গেছে। কিন্তু তোমরা যদি এখনো ইগনোর করো, একটা সময় পরে তোমরাও কিন্তু আমাদের স্টেজে আসবে, তখন কিন্তু তুমি কাউকে মানে বলতে পারবে না যে এটার জন্য তুমি দায়ী। আমরা এখন আমাদেরকে বলতে পারি কেন? আমাদের সময় নলেজগুলো এতগুলো ছিল না, আমরা করতে পারিনি। আমরা নিজেদেরকে এটা করে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু তোমরা তো সেটাও পারবে। একটা করে এগ রোল খাও, দাম 30 থেকে 40 টাকা। মাসে 4টে এগ রোল খাও, তাহলে কত? 200 টাকা। 200 টাকারই এসআইপি করে দাও। 200 টাকার এসআইপি শুরু করো না, এগ রোল খেলে না। ভালো পরীক্ষা দিলে এখানে এগ রোল খেয়ে নিলে, ওটা তো কভার তো হলো। নেক্সট পয়েন্ট, কত কবে করা যায় স্যার? 100 দিয়ে শুরু করা যায়। বলে দেবো কোন সাইটে হয়, নেক্সট দিন করা হবে। স্যার এটা কি এমন আছে যে এত বছরের জন্য করতে না না, তুমি তোমার মতো করে লিখে দেবে 40 বছর করবো, তুমি 5 মাস 6 মাস পরে বানাবো। বন্ধ স্যার বলছে তোমার জিনিস তুমি যততে সন্তুষ্ট তততেই ঠিক। ব্যাংকে গিয়ে কেন? মোবাইল এখন করা যায়, তুমি ফালতু ব্যাংকে যাবে টাকা। স্যার এসআইপি করলে যে টার্মের ভিতর আছে 30 বছর যদি থাকে, এবার সেটা 5 বছরে গিয়ে দেখা যাচ্ছে যে 50,000 আছে কোন একটা জায়গায় গিয়ে, সেই টাকাটাই তুলে নেবে, পুরোটাই তুলতে পারবে। 100% তুলতে হবে। এসআইপি বন্ধ করতে হবে, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট পয়েন্ট,
আমরা এই ক্লাসে কেন এসেছি? ট্রেডিং শিখতে। স্যার আজকের ক্লাসটা কি? না না, এখানে কেন এসেছি? আমি বলবো এটা সাকসেসফুল ইনভেস্টর। আমি এখানে এসেছি জীবনে অনেক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলো স্বপ্ন এসে গেছে এবং আমি স্বপ্ন ফেল করলাম কেন সেটা আমি বের করলাম। প্রথম বের করলাম আমার ফেল করার একটা কারণ যে আমি কাউকে সামনে না রেখে মানে প্রপার গাইডেন্স ছাড়া আমি চলছি। তাহলে যে আমাকে গাইডেন্স দিচ্ছে সে নিজেও কিছু করতে পারি, তার গাইডেন্স আমি নিয়েছি। তার জন্য আমার সবসময় এই জায়গাটা একটু ভুল। একজন আজতেকার বলে একজন কোচ আছে জানেন, মারা গেছে কিছুদিন আগে। সে সচিনকে দিয়েছে, মাঞ্জেকরকে দিয়েছে, প্রবীণ আমলেকে দিয়েছে, বিনোদ কাম্বলিকে দিয়েছে। সে কি নিজে খুব ভালো ব্যাটসম্যান ছিল কোনোদিন? তার মানে আপনি ভালো গুরু পাননি, এটা কিন্তু দোষ দিলে হবে না। তা বলছি একটা ভুল ধারণা কিন্তু। আমি বললাম আর যে গাইডেন্স ও নিজে করেনি বলে ভালো গুরু হতে পারবেন, এটাও কোনো কথা নেই। ওটা বলছিলাম গুরুর কথা না বলিনি, মানে যে যে সিস্টেম আমি গেছি আচ্ছা সিস্টেম গুরু বলছি, মানে ওই মানে জ্ঞান গুরু বলিনি। আচ্ছা সেই সিস্টেম দেখলাম যে সিস্টেমটাই মানে থিওরি যদি ভুল থাকে প্র্যাকটিক্যাল তো আমার ভুল যাবে। আচ্ছা এটা প্রথম কালে থিওরি আমার ভুল ছিল, তাই প্র্যাকটিক্যাল আমার ভুল হয়েছে। অর্থাৎ নলেজটা আমার ভুল ছিল, তাই আমার রেজাল্টটা ভুল হচ্ছে। এখানে আসলে প্র্যাকটিক্যাল যে আপনাদের যে সিস্টেমটা দেখুন নলেজটা ঠিক আছে। যেমন ইউটিউবটা যে আমি দেখেছি অনেকদিন, দেখলাম যে ওখানে একটা চমক দেওয়ার ব্যাপার আছে এবং ওখানে অনেক হাইপ তুলে দেওয়ার ব্যাপার আছে। আর রিয়েলিটি অ্যাজাম্পশন এবং প্র্যাকটিক্যালিটি ওর কিন্তু একটা মিল নেই। আচ্ছা যেখানে যে আপনাদের যেটা দেখলাম এবং ওখানে আরেকটা সমস্যা যেটা মেইন আমার না ম্যাক্সিমাম লোকের হয় যে লিঙ্ক আপ করা যায় না, মানুষের সাথে রিলেশনশিপ হয়ে ওঠে না। একটা মেন্টাল রিলেশনশিপের হয় না, দরকার পড়ে। হয় না যে আমি কারণ বুঝেছি, যেমন আমি যে কথা বলি এসআইপি করার জন্য, এই এসআইপি কিন্তু আমি শুনছি অনেকদিন ধরে, মানে শোনাটা ছিল, রিয়েলাইজেশন কিন্তু আসেনি। আজকে কেন আমি ভাবলাম যে আজকের থেকে আমি শুরু করবো, মানে অ্যাকশন টেকারটা না, আমরা শুধু নলেজ গ্যাদার করে দিলো বেশি, কিন্তু আমি ছিলাম না অ্যাকশন টেকার না। অ্যাকশন নিয়েছি কিন্তু ওই ভুল সিস্টেমে আমি বারবার অ্যাকশন নিয়েছি, কোনো আমি শুধু ভাবতে বসিনি, কিন্তু আমার সেই থিওরিটাই ভুল ছিল। যেখানে বুঝতে পেরেছি আজকেই আপনি একটা কথা বলেছেন, সেটাই আমি সবসময় মনে রাখি, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমাদের মানে খুবই দরকার। আমাদের যে এই যে মিডল ক্লাস ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা ভেঙে, মানে আপনি আগে আলোচনা করেছেন যে সিস্টেমের ভিতরে যেতে হবে, সিস্টেমের দ্বারা পরিচালিত হলে হবে না। সিস্টেমের ভিতরে যদি সিস্টেমের পার্ট যদি হতে পারে তাহলে আর কোনো কিছু থাকবে না। এই হচ্ছে ব্যাপার। দেখো আমার কাছে একজন অ্যাকাউন্ট আছে, সলিভের আত্মীয়, ঠিক আছে? উনি একজন গেজেটেড ব্যাংকের এখন চাকরি, মানে 16 তারিখে গেজেটেড অফিসার হয়ে যাবে, মানে পেয়ে যাবে। তাই তো দাদা তো না, আত্মীয় বললাম তো। তো ওর সাথে কালকে বিকালবেলা সন্ধ্যাবেলা কথা হচ্ছে, বলছে যে দাদা আপনার কাছে আমি অ্যাকাউন্ট দিয়েছি, আমার কিন্তু বড় লোক হওয়ার জন্য দিইনি। কথাগুলো বুঝতে, একটা $4000 একটা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। তো ওই অ্যাকাউন্টটা আমার ভালো ট্রেডিং এর জন্য $300 নেবে। জানুয়ারি 28 তারিখের অ্যাকাউন্ট, মার্চ মাসের 14 তারিখে ওটা $296 দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এখন 14 এপ্রিলে বেশি নেই মনে হয়, এখন $3000 প্রফিটে পড়ে আছে। কালকে উনি এই কথাটা বললো, কালকে শুনে একটা ভালো লাগলো জিনিসটা। বলে আমি আপনার কাছে অ্যাকাউন্ট নিচ্ছি কিসের জন্য জানেন? আপনি আমাকে 5% করে সুদ দেবেন মাসে, $4000, 20,000 টাকা করে হবে, কিন্তু 12 মাস হলে কত হচ্ছে? 2,40,000 টাকা। আমার তো 4 লাখ টাকাই লাগানো। 2,40,000 টাকা আপনার কাছে পেলে আমি সারা বছর বউ বাচ্চাকে নিয়ে ঘুরে আনন্দের ফুর্তিতে এন্টারটেনমেন্টটা করতে পারি। ভাবনাটা দেখো, আমার 60,000 টাকা মাইনা আছে, সঠিক তো? আগামী দিনে 1 লাখ হবে, গেজেটেড ব্যাংকে ঢুকে যাচ্ছে, যেহেতু WBCS অফিসার ব্যাংকে ঢুকছে, মানে এই 16 তারিখে ইন্টারভিউ আছে, হয়ে যাবে হয়তো। হয়ে যদি যায় তাহলে ও WBCS অফিসার মানে একটা এক্সিকিউটিভ র্যাঙ্কে চলে গেল, সেখান থেকে 1 লাখ টাকা স্যালারি পাবে, কিন্তু এইখানের টাকাটা দিয়ে ও ফুল ফ্যামিলিকে এন্টারটেনমেন্টের জন্য রাখতে পারে। বলে আমি কোন দিন ইসে যাব, কোনো বড় রেস্টুরেন্টে খেতে যাব, আমাকে পিচ পাওয়াতে হয় না, 40,000 টাকা দিতে হবে, আমার কাছে রয়েছে পড়ে। কোথা থেকে এনেছি? আমার ইনভেস্টমেন্টের রিটার্ন আমি নিয়ে এসেছি। এই কথাটা কালকে কিন্তু আমাকে স্ট্রাইক করিয়েছে। কেন প্রত্যেকটা লোক চাই কি আমাকে বেশি দেন, আর ওর চাইতে হচ্ছে আমাকে কম দেন, রেগুলার দেন। কথাগুলো বুঝতে হবে কিন্তু। তাহলে এই যে সাইকোলজিটা, এই সাইকোলজিটা কখন তৈরি করতে হয়েছে? ও
ওর ওই দাদা কিন্তু 12,000 13,000 ডুবিয়ে এসছে অলরেডি ডুবিয়ে দিয়েছে, দেখো জিজ্ঞেস করেন। আর ডোবানোর জন্য দায়ী ওর বাবা, তাই তো সলিম? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই মার্কেটে থেকে তোমাকে পয়সা বানাতে গেলে লং টার্ম কথা ভাবতে হবে, শর্ট টার্মের কথা ভেবে লাভ নেই। কারণ তুমি যদি ক্রিকেট খেলতে এসে থাকো, তুমি ওই 4টে ম্যাচ খেলে বেরিয়ে যাবে, ক টাকা কামিয়ে নেবে? 2টো IPL খেলে ক টাকা কামাবে? ঋষভ পান্ত অ্যাক্সিডেন্টের পরে 28 কোটি টাকাতে বিক্রি হলো, তাই তো? হয়েছে তো? পারফরমেন্স হোক না হোক, ওকে কিনেছে তো কেউ, তার মানে কি ওর মানে পারফরমেন্স দেওয়ার জায়গা আছে, নাহলে ওর পিছনে 28 কোটি লাগিয়েছে কেন? গেল বছরের আগের বছর অ্যাক্সিডেন্টে ছিল তো পড়ে, তাহলে ওর পিছনে কেউ টাকা লাগিয়েছে কি করে? তাহলে ওর কাছে কিছু তো একটা জিনিস আছে যেটার জন্য পয়সাটা পেয়েছে। হ্যাঁ, গুডউইল না, ওর পারফরমেন্স আছে একটা জায়গায়, এই পারফরমেন্সটার জন্য ওকে পয়সা দিয়েছে, কিন্তু ওর উইকেট কিপিং এর জন্য দেয়নি। তাহলে এই জায়গাটা আমাদেরকে কে পয়সা দেবে? মার্কেট পয়সা দেবে। কখন দেবে? যখন আমি ওকে স্যাটিসফাইড করতে পারবো যে আমিও একজন ভালো যোদ্ধা আছি লাইনে। মানে মার্কেট আমাকে পয়সা দেবে নাকি? মার্কেটে আমার থেকেও তো 3500 টাকা নিয়ে নিয়েছিল, তাহলে আমি ওখান থেকে আবার ওই 300কে এইভাবে বাড়াতে পারলাম কেন? আমার প্রবলেম হচ্ছিল, ট্রেডিং এ কোনো সমস্যা হচ্ছিল, তাই জন্য আমার পয়সা ঢুকছিল। তাহলে এখন ওই লোকই তো ট্রেড করছে, মার্কেট তো ওইটাই রয়েছে, উল্টো ক্যাপিটাল ছোট হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপস এন্ড ডাউনস থাকবেই মার্কেটে। ওই ডাউনসটাকে দেখে আমি বেরিয়ে যাব, আপসটাকে দেখে আনন্দ হয়ে আমি একটা 4 চাকা কিনে ঘুরে বেড়াবো, তা করলে কিন্তু চলবে না। আমরা কিন্তু এই জন্য এই ক্লাসে আসিনি। এই ক্লাসে আসার উদ্দেশ্য কিন্তু এই $200 দিয়ে ট্রেড করবো তার জন্য না। এই ক্লাসে আসার উদ্দেশ্য এই যে 25,000 টাকা দিয়ে আমি অনেক কিছু শিখে নেবো তা না। আমরা নিজেদের জন্য একটা সিস্টেম ক্রিয়েট করে ফেলবো, যে সিস্টেম আমাকে রেগুলার বেসিসে পয়সা দেওয়ার জায়গা তৈরি করবে। এটা মাথায় রাখো। কি যে তোমাদেরকে প্রশ্নগুলো করছি আজকে, দেখো নিজেদের ডেপ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আজকে তো 4 মাসের ক্লাস হয়ে গেল প্রায়। নিজেদের ডেপ গুলোকে খোঁজো কোন জায়গায় রয়েছে, কি কি বলতে পারলেন না আজকে। 4টে বলতে পেরেছি তার জন্য আনন্দ করার দরকার নেই, আমি কতগুলো বলতে পারলাম না সেগুলো কেন পারলাম না দেখো, সেটা নিয়ে নেক্সট দিন ক্লাসে আলোচনা করো আমার সাথে, যে স্যার এটা আপনি বলেছেন কিন্তু আমি বুঝে উঠতে পারিনি। এখন হতেই পারে, আমি কিন্তু না বলবো না, না বুঝিয়ে দিচ্ছি আর বলবো না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু নিজেকে তৈরি না করতে পারো, এখানে যাবে যেরকম জায়গা থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে যাচ্ছ, ইনস্টিটিউট চেনে না তোমার, চেনে কি? উচ্চ মাধ্যমিক পাস করে বেরিয়ে গেছো তো স্কুলগুলোর থেকে, স্কুল কটা তোমাকে চেনে? ওই নাম দিয়ে চেনে খালি, আর কোনো দায়িত্ব আছে স্কুলে? কিন্তু কালকে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও তাহলে কে দায়িত্বটা নেবে? নিজের দায়িত্ব নিজেকে নেওয়ার জন্য তৈরি করে ফেলে। কেন মার্কেট তোমাকে পয়সা দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু তুমি নিতে কি রাজি আছো? কারণ তাড়াহুড়া করে এখান থেকে কিছু বেরাবে না, হয়তো একদিন লাভে থাকবে, 2 দিন লাভে থাকবে, 3 দিন লাভে থাকবে, 4 দিন সব চলে যাবে। কিন্তু আমাকে লাভটার উদ্দেশ্য না, আমাকে সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। এমন একটা সিস্টেমে ঢুকে গেলাম যেখান থেকে আমার পিছনে যাওয়ার আর জায়গা নেই, আমি একবারে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। আর কথা বলতে শিখতে হবে। তাহলে আমি যদি কথা বলতে না পারি তাহলে আমি মার্কেট থেকে কোনো পয়সা নিতে পারবো, আমি জানি বলতে পারছি না, তাহলে আমার লাভটা কি? কেন আমি এমন কোনো টপিকের উপরে আজকে কি তোমাদেরকে প্রশ্ন করলাম যেটা তোমাদেরকে শেখানো হয়নি বা জানানো হয়নি? এমন কোনো কিছু তো বলা হয়নি এখানে। তাহলে কি এগুলো সবই টপিক আলোচনার মধ্যে ছিল, কিন্তু কোথাও না কোথাও তোমাদের আটকাচ্ছিল, এই জন্য কিন্তু এই ক্লাসটা আজকে হলো। আর এই ক্লাসটা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, এই ক্লাসটা তোমাদের ওই 8 মাসের ক্লাসের মধ্যে না, কিন্তু এটার জন্য এক্সট্রা ক্লাস পাবে তোমরা, কারণ আজকে তো ক্লাস হয়নি, কিন্তু এটা রিভিশনটাও দরকার ছিল তোমাদের। কারণ তোমরা কতটা শিখছো, কতটা ধরে রাখতে পারছো, এটা একটা প্রশ্ন। কিন্তু কারণ এখনো আমরা মেইন টপিকগুলোতে যাইনি, যেগুলো ট্রেডিং এর মেইন দরকার, ওইখানে আমরা এন্ট্রি দিতে পারিনি। কেন? বেসিক জিনিসগুলো কিরকম, মাঠে নেমে খেলার আগে ওয়ার্ম আপ করতে হয় সবাইকে, সেই ওয়ার্ম আপটা চলছে কিন্তু এখন। কারণ আমরা এখনো ইন্ডিকেটর সঠিকভাবে বুঝিনি, এখন অব্দি আমরা পুরো প্রাইস অ্যাকশন বুঝিনি, অনেকগুলো জিনিস তো রয়ে গেছে আমাদের, ভলিউম ক্রিয়েশন বুঝিনি, ভলিউম ক্যালকুলেশন বুঝিনি, এগুলো তো বুঝতে হবে আমাদের আগামী দিনে। কিন্তু প্লেন জিনিসগুলো যদি না বুঝি তাহলে ওইগুলোকে কি করে বুঝবো? বেরোতে পারছি কি? তো ঘরে কিন্তু আরো টাইম দিতে হবে তোমাদেরকে,
বারবার এর আগের দিনও বলেছি, যাও মোবাইল খোলো, এখন তোমাদের কাছে সব রকম সুবিধা আছে। মোবাইল খোলো, এই টপিকটার উপরে বলো, বাংলা শোনো, তাই তাই শুনে নাও, দেখো ম্যাচ করছে কিনা। যদি আমার সাথে ম্যাচ না করে, পরের দিন এসে বলো স্যার আপনার কথাটা ভুল আছে, কোনো ব্যাপার নেই। এইটুকু তো করাই যেতে পারে, টপিক তো তোমাদের দেওয়াই আছে, ওই টপিকটাই তো গুগল সার্চ করতে হবে তোমাদের। কতক্ষণ? আধ ঘন্টা লাগে দিনে, যদি দুটো তিনটে টপিক তো ইজি দেখা যায়। আর আজকে 14 দিন পরে তো পরীক্ষা নিলাম আমি, যেদিন কথা দিল তার থেকে তো 14 দিন পরে হচ্ছে, তাহলে 14 দিনে কি টপিকগুলো হতো না? নেক্সট কোশ্চেন, ইন্ডিকেটর। ইন্ডিকেটর কাকে বলে অমিত? বলো। এই দুটো সাইডে দুজন বসে আছে, একবারে ঠিক করে নিতে কিছু বলবো না। যাই জিজ্ঞেস করেন না কেন, আমি বলবোই না। ইন্ডিকেটর যে জিনিসের ট্রেনিংটা হয় আমার নাম কি অমিত? বলবো আমি না, আমি অনেক বড় কাজ। ওই 26-26 আর যাবে না। গোল্ডের যদি 29 ছিল। গোল্ড যদি আমেরিকা যদি 3000 টন সোনা বেচে, এটা যে বিটকয়েন কিনবে, গোল্ডকে 2300-2100 দেখতে হবে। আমি 2500 তো বলেছি, 2300-2100 দেখতে হতে পারে। কেন বাবা নিচে নিয়ে গিয়ে আবার নিচ থেকে কিছুটা কিনবে না, 2300 করবে না। 2300 23 তো লাগবে। ইন্ডিকেটর বলো। আবার এও হতে পারে আমেরিকা বলছে পড়বে পড়বে বলে লোকেরা কিনছে না, আর ও নিজের কিনে গোটা করে দিচ্ছে। আবার গিয়ে 3700 সবাইকে কিনতে শুরু করতে হবে। আপনি বলেন বিটিসি বাড়বে, বাড়বে হ্যাঁ। 74 পর্যন্ত আমি গেছিল 74 স্যার। বলেছিলাম তো, গেছে তো, আবার কিনছে। আগে 3 মাস আগে আমি বলে দিয়েছি 74 টাচ করবে। 93-94 তো মেরেছিল স্যার ওই টাইমে। 109 মেরেছে, তারপর 93 হ্যাঁ। মেরেছে, আবার 74 মারলো। 74 রিটেস্ট মারলো। করলো। 74টা যেখান থেকে জার্নি স্টার্ট করেছে, ওটা রিটেস্ট করার দরকার ছিল। এখন 84 গোল্ডে হচ্ছে 2536 থেকে রিটেস্ট করা যায়, ওটা চান্স কমে যাচ্ছে। এখন তো 3300 দিকে চলে আসবে। প্রায়। বলো ইন্ডিকেটর কাকে বলে বাবু? না আরে বসেই বলো না। এটা হচ্ছে একটা নির্দেশক, যার মাধ্যমে আমরা মার্কেটের বিভিন্ন ট্রেন্ড এবং কি পরিস্থিতি আছে সেগুলো আমরা বুঝতে পারি। আপনারা বলো। ঠিক। হ্যাঁ, ট্রেনকে বোঝানো, এটাকে মানে কোন দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে। আর সুইটি বলো। এটাই। তুমি বলো। স্যার ইন্ডিকেটর হচ্ছে কিছু ইন্ডিকেট করা যে কোন দিকে যাচ্ছে, মানে মার্কেটের আমরা যেমন অন্য অন্য ক্ষেত্রে বাইকের দিকে আমরা ইন্ডিকেট করি যে ডান দিকে যাচ্ছি, আর আমরা ইন্ডিকেটর মার্কেটের ক্ষেত্রে ইউজ করি দেখার জন্য যে মার্কেটটা আপে আছে কি ডাউনে আছে। ইন্ডিকেটর আমাদের বোঝায় যে মার্কেটটা আপে যাচ্ছে কি ডাউনে যাচ্ছে। সেম। পবিত্র বলো। ম্যাডাম বলেন। হ্যাঁ, অচিন্ত বলো। আমি যখন প্রশ্নটা বারবার পড়ে যাচ্ছি, তার মানে কি উত্তর অব্দি পৌঁছায়নি আমরা। আমি বলবো অচিন্ত বলবো তো। নেই। আচ্ছা বলো, তুমি বলো।
যেখানে ক্যান্ডেলের প্রাইসগুলো যেখানে শেষ হয়, মানে যেখানে ক্যান্ডেলটা শেষ হয়, মানে সেখানে যেটা লাইন বরাবর টানা যায়, মানে যেখানে শেষ হলো, মানে সেটাই মানে সেটা বোঝা যায় যে মার্কেটটা উপরে উঠবে নাকি নিচে নামবে। তাই অল্প বলো। ইন্ডিকেটরের মাধ্যমে স্যার বুঝতে পারি, মানে একটা ধারণা পাওয়া যায় যে মার্কেটের প্রাইসটা কতটা মানে ওটা উপরে যাবে বা নিচে যাবে, কতটা ডমিনেশন হবে। কিছুটা বললো, এখন কি পুরোটা বলেছে সুকান্ত? পুরোটা বলো তো, এটা এক ধরনের, এটা একটা সেটিংস যেটাকে বলা হয়, মানে একটা টুল, যে টুল দিয়ে আপনার কি মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে কিভাবে আর কি মার্কেটটা রেজিস্ট্যান্স এখন আসেনি, আমি খালি ইন্ডিকেটরটাকে চাই। অনুপম বলো। মার্কেটটা আপ যাবে না ডাউন যাবে, যেমন ইন্ডিকেটারের মধ্যে ইন্ডিকেটর সংক্রান্ত হচ্ছে দিশালা, যে মার্কেটের থেকে মানে আগে স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের দিশালা থেকে এইটা উত্তর হলো, আগেকার ডাটাগুলোকে নিয়ে ও ঠিক করছে যে উপরে যাবে না নিচের দিকে যাবে, আগের ডাটা। এই ওয়ার্ডটার আমার প্রয়োজন ছিল, এই জন্যই বারবার একে ওকে জিজ্ঞেস করছে। একে বার খাইও না, এ বারকে কিন্তু 400 টাকা দিয়েছে, একবার বার খেয়েছে, আমি ওকে বার খাওয়াতেই চাই না। ঠিক, তাহলে ইন্ডিকেটর কি বোঝায়? এই যে তুমি যেগুলো বললে, দেখো জিনিসটা একটা ট্রেড হচ্ছে এরকম 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 আসে না আবার, তাহলে তোমার কি এই প্রাইসটা কি কখনো বোঝাচ্ছে তোমার কি কিছু? বোঝাচ্ছে না, ও কিন্তু বোঝাচ্ছে এইরকম করে গিয়ে এইভাবে করে যে যাচ্ছে, এইটা ইন্ডিকেট করছে যে তোমার ট্রেন্ডটা কোন দিকে যেতে পারে। কিসের উপরে? এই ডাটাগুলোর উপরে দেখো, আগের ডাটাগুলোকে নিয়ে। এই জন্য এটা এইগুলোকে ল্যাগিং ইন্ডিকেটরস বলা হয়, যে আগের ডাটা নিয়ে চলে। এইবার ইন্ডিকেটর আবার একটা জিনিস কিন্তু প্রুভ করে যে আগামীটা ট্রেডটা কত দূর অবধি যেতেও পারে, সেটাও তো একটা ইন্ডিকেট করে দেয় আমাকে। কিরকম? যেরকম আমরা বাইকে ইন্ডিকেটর দিলাম ডান দিকে যাব, তার মানে কি আমি আগে যদি গলি না থাকে আমি ফট করে ঢুকবো না, কিন্তু আমি কিছুক্ষণ আগে থেকে ইন্ডিকেট শুরু করি না যে আমি ডান দিকে যাব। কি ম্যাডাম করি কি করি না? আমি গাড়ি চালাই, তাহলে ইন্ডিকেট কি করে? আমার ঘুরতে হবে আগের গলিটা দিয়ে, আমি কিছুক্ষণ আগে থেকে তো ইন্ডিকেটর দেবো না, ওটা চলে যাওয়ার পরে দেবো, আগে থেকে দেবো। তার মানে কি পিছনের লোকরা এটুকু বুঝুক যে আমি ডান দিকে ঘুরতে চলেছি, তাহলে কেউ আমাকে ওভারটেক করবে না। এটাই তো ইন্ডিকেটরের কাজ নাকি? তাহলে এইবার আমাকে ইন্ডিকেট করছে মার্কেট নিচের দিকে আসবে, তার মানে কি তুমি কিন্তু বাই করে এখানে ট্রেড করো না। কিন্তু দেখা গেল ও কিছুটা দূর আরো উপরে উঠলো, হ্যাঁ এখান থেকে তো একটু করতেই পারতাম না, কি আমাদের মনে হয় না এটা? কিন্তু আমি এখানে সেল করলাম কেন? বলে মার্কেট কতদূর কি যাবে আমি তুমি কেউ ঠিক করতে পারি না, ওর মনে হচ্ছে এখান থেকে ইন্ডিকেট হচ্ছে যে এবার নিচের দিকে ডাউন ট্রেন্ড নেবে, তখন আমি এখানে সেল করলাম। আমাদের উচিত কি ওয়েট করা, কারণ ও যদি নিচে একটা মারেও, ধরো এরকম একটা ট্রেড তৈরি হলো, এরকম উঠতে 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 এরকম একটা নিচে মারলো, এবার কি মানে ট্রেন্ড নিচের দিকে যাবে। এবার আমাকে যতক্ষণ না এইটা ভাঙে ততক্ষণ অব্দি কিন্তু ট্রেড নেওয়া যাবে না। আমরা কি করি? এইখান থেকে এতটা মারলো, এখানে ট্রেড নিয়ে নিলাম না, এইটাকে ভাঙতে হবে, তারপরে ওর সেল জোন তৈরি হবে। দেখলো এটা ভাঙলে না, এখান থেকে ট্রেড নিয়ে নিলাম, দেখবে মার্কেট আবার উঠে গেল, হয় না? কি রোহন জানে এগুলো বেশি। কি আমাদের সবসময় এইটাকে লক্ষ্য করতে হবে, যখন নেব আর বাই করতে গেলে এটার উপরে গিয়ে বাই করতে হবে, নাহলে কিন্তু করতে পারবো না। তাহলে এই যে বাই করার জোনটা তৈরি হলো বা সেল করার জোনটা তৈরি হলো, এইটাকে কি বলা হয়? এই জোনটাকে কি জোন বলা হয়? বাই জোন আর সেল জোন। ধরো আমি এই জায়গাটা থেকে সেল করবো তো, হ্যাঁ, আর এই জায়গাটা দিয়ে বাই করবো উপরে গেলে, তাহলে এই জোনগুলোকে কি জোন বলা হয়? দুটো জায়গাকে, উপরের জায়গাটা সাপ্লাই জোন ডিমান্ড জোন, সাপ্লাই জোন ডিমান্ড জোন, সাপ্লাই জোন ডিমান্ড জোন। আর কিছু? তিন ভাবে ভাবতে বলেছি। এন্ট্রি জোন,
আমি বারবার বলি হালকা ভাবে ভাবো, এত কঠিন ভাবার দরকার কি আছে? এইবার বলো, এই জায়গাটা তৈরি হলো, জিনিসগুলোকে গুরুত্ব দাও যা বলছি। এই হলো, এই হলো, এই হলো, আবার এখান থেকে তার মানে সেল এসছে তো, এই জায়গাটাতে আবার করতে আসলো একবার ট্রেড, তাহলে এই পয়েন্টটাকে কি বলা হবে? আবার সেই সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি এসছি সাপোর্ট রেজিস্ট্যান্স, এই পয়েন্টটাকে কি পয়েন্ট বলা হবে? রিটেস্ট পয়েন্ট। কেন এখানে আবার রিটেস্ট করতে আসবে তো, এইবার যখন ট্রেড শুরু হবে নিচে থেকে কথাগুলোকে গুরুত্ব দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। কিন্তু প্রত্যেককে আমি দেখো যারা ট্রেড করেছে আমার সাথে তারা কিন্তু জানে কস্ট টু কস্ট বেরোতে বলতাম, দেখো যেত সবাই কিন্তু নিজেরা কাটিয়ে নিত, পরে কিন্তু ওই জায়গায় গেছে। কথাগুলোকে বুঝতে হবে, তখন বোঝারই কোনো অসুবিধা নেই। কিন্তু এইবার কিন্তু এই ভুলগুলো চলবে না। কস্ট টু কস্ট যখন বলেছি তার মানে কি ওই জায়গায় ও যাবেই একবার, আর যখন যাবে তোমাকে পয়সা দিয়েই যাবে। আজকে তোমাদের অমনদাকে দিয়েছি 26-এর বাই, করেছি কিনা জানি না, ঠিক আছে? 26-এর বাই দিয়েছি, 26-এর বাইয়ের পরে মার্কেট 19 অব্দি মেরে আসছে নিচে, তাহলে ও বলবে স্টপ লস কাটবে কিনা আমি জানি না, আমাকে ফোন করেছে কিনা 26-এর বাই কিন্তু 35 মেরে, তাহলে 9 পয়েন্ট ঠিক আছে তো? হ্যাঁ, উনি কিভাবে ট্রেড করছে আমি তো ব্যাখ্যা দিতে পারছি না, এটা তো ব্যাপার আছে। তাহলে এই যে জায়গাগুলো, এই পয়েন্টগুলোকে মাথায় রাখতে হবে ট্রেড নেওয়ার সময়। হ্যাঁ, আমরা ট্রেড একটা জায়গাতে তৈরি হচ্ছে, এখান থেকে সেল জোন তৈরি হয়ে গেছে, ধরো এখানটা মারলো, আবার এখান থেকে এখানে নিচে মারলো, এখান থেকে মারলো। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে এখান থেকে সেল জোন তৈরি হয়েছিল তো, ও কিন্তু একবার রিটেস্ট করতে এখানে আসবেই। 8 ঘন্টা আসুক, 1 ঘন্টা আসুক, 2 ঘন্টা আসুক, ওকে আসতে হবে রিটেস্ট করতে। আর যদি ও রিটেস্ট না করে তাহলে কিন্তু সেল বেশি দূর অব্দি যাবে না, বেশি দূর অব্দি গেল না। যদি ও রিটেস্ট করলো সেল কিন্তু এই অব্দি আসবে। কেন? ও যতটা করলো তার দ্বিগুণ তো আবার মারতে আসবে নিচে, ওকে বুঝে গেল ব্যাপারটা? এটা কেন রিটেস্ট করে? রিটেস্ট করতে যায় কিসের জন্য? কিছু স্টপ লস খেয়ে আসে, খেয়ে আসার পরে ওর কিন্তু জোন তৈরি করে নিল নিজের, করে নিয়ে ওই জায়গাটা ধাক্কা মেরে দিয়ে ও এখানে চলে আসবে, অনেকটা জোন নিচে যায়। দেখবে যে কটা সেলিং পয়েন্ট হয়েছে বা যে কটা বাইং জোন হয়েছে সব কটাতে রিটেস্ট আছে, সেগুলো দেখবে জোন অনেক বড়। গ্রাফগুলোকে খুঁজে দেখবে সবসময় এটা পাবে। তাহলে এই পয়েন্ট একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ট্রেডিং এর জন্য, এটা কিন্তু আমাদের ট্রেডিং এ মাথায় রাখতেই হবে, রিটেস্ট করতে আসতেই হবে ওকে মার্কেটে। আর যেদিন রিটেস্ট মারলো সেদিন তুমি মনে করো ওই দিকে যদি ট্রেন্ডের দিকে যদি ট্রেড থাকে তোমাকে 12-15 পয়েন্ট তো নর্মালি গোল্ডে দিয়েই যাবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট সবার খুব ইন্টারেস্ট হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড। ডিমান্ড এন্ড সাপ্লাই বলো, অচিন্ত বলো, ডিমান্ড কাকে বলে? এবার বলো স্যার আমার ডিমান্ড আছে, আপনি আমার উত্তরটা দিয়ে দেবেন, তাহলে তো হয়। বলো সুইটি বলো। বলো বুঝিয়ে বলতে পারো না, অবশ্যই বলো। আমি বুঝিনি। হ্যাঁ, চাহিদা, ডিমান্ডের বাংলা হচ্ছে চাহিদা, কিন্তু এটাকে আমি ব্যাখ্যা করবো কি করে? বলো অল্প বলো।
ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হচ্ছে মেন ট্রেডের একটা মোস্ট মানে একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি ডিমান্ড বেশি থাকে সাপ্লাই কম থাকে তাহলে রেট যদি বাড়বে, আর যদি সাপ্লাই বেশি সাপ্লাই থেকে এখন ছেড়ে থাকে ডিমান্ড দিবে। ডিমান্ড হচ্ছে চাহিদা। চাহিদা, এটা তো বাংলা হলো। বাংলা। এটাকে কি করে ব্যাখ্যা করবো? এটা ডিমান্ড হচ্ছে আমি এখন মার্কেট এন্ট্রি নিয়েছি, এখানে অত্যাধিক হারে সবাই মানে জিনিসটা কিনছে, তাহলে এটা ডিমান্ড বেশি এখন মানে কেনার ডিমান্ড বেশি। যদি সবাই যদি সেল মানে বেশি মানে বেশি দিতে লাগবে তাহলে ওই সেলের ডিমান্ড বেশি হয়ে যাবে। বলো, শ্রমিক বলো, একই কথা, তুমি বলো। স্যার ডিমান্ড হচ্ছে যখন কোনো জায়গায় গিয়ে পৌঁছায়, মানে আমরা মার্কেটে সেল চলছে, সেইখান দিয়ে যখন আবার উপরের দিকে ট্রেনটা যাচ্ছে, মানে মার্কেটে সবাই তো বেচেছে, এবার কিনছে যখন, তখন সেটা ডিমান্ড বাড়ছে। যেইখান দিয়ে সেল হয়েছে, মানে এবার বাইয়ের জোন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ডিমান্ড জোন। মানে খালি বাইয়ের সাথে ডিমান্ড থাকে, তোমার কথা মিলে চাইতে হবে। আর তুমি বলো। উন্নয়নমূলক যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো প্রত্যেকটা মানুষের কখন কাজে লাগছে না লাগছে সেটার জন্য একটা মার্কেটে ডিমান্ড হয়ে গেছে। বাবুসোনা বলো। স্যার মার্কেটের ক্ষেত্রে দেখা গেল যে প্রোডাক্ট সম্বন্ধে কোনো একটা নিউজ আছে, তখন কি হয় সবার ওইটার প্রতি ফোকাস। ওটা তো ডিমান্ড ক্রিয়েট হলো। আমি দেখো এর আগের দিন যখন বোঝাচ্ছিলাম তোমাদেরকে এই যে একটা চ্যাপ্টার বুঝিয়েছিলাম, ডিমান্ড কি কিছু জিনিস না কিন্তু এটা ক্রিয়েট করতে হবে। ওয়ার্ডটা ইউজ করেছিলাম খেয়াল করো, যে একটা জিনিস নিয়ে এসছে মার্কেটে, দেখবে আমাদের ওই একটা ইলাস্টিক দেওয়া প্যান্ট গুলো বেরিয়েছে না, টানলে স্ট্রেচেবল প্যান্ট, এটা ডিমান্ড ক্রিয়েট করছে কি করছে না? মোবাইলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়ে তো দেখো মার্কেটে ওটাই বিক্রি হচ্ছে। তাহলে ডিমান্ড ক্রিয়েট করা হলো। ডিমান্ড কিন্তু নিজে নিজে হয় না, কিন্তু কিছু ডিমান্ড ক্রিয়েট করতে হয়। এসেনশিয়াল ফুডের তো থাকে ডিমান্ড। ডিমান্ড ক্রিয়েট করতে হয়। দেখো তোমার আটা, চাল, এইগুলো তো আমাদের খাদ্য জিনিস, এটা আসবে। এবার দেখো যখন রেশনে চাল দিচ্ছিল খুব মাত্রায় সবাইকে, তখন চালের দাম কম ছিল না? এখন বাজারে চালের দাম বেড়ে গেছে না অনেকটা। কেন? রেশনে সবাই তো চাল পাচ্ছে না আর ওইভাবে। তাহলে তখন পাচ্ছিল বলে দেখো চালের দামটা অনেক কম ছিল, 40-এর ঘরে ছিল, এখন সব 60-এর ঘরে কাছাকাছি চলে এসেছে চালের দাম, ভালো চালের দাম। তাহলে এই ডিমান্ড ক্রিয়েট করে দিল এভাবে, কোনো একটা প্রসেস কি ইউজ করে ডিমান্ডটাকে ক্রিয়েট করানো হলো। এইবার এটা কিন্তু বায়ারের ক্ষেত্রে হয়, সেলারের ক্ষেত্রে হয়। কিরকম? ইউএস কে ফেলবে বলে, ইউএস এর মার্কেটটাকে নষ্ট করবে বলে, দেখো ক্রুড অয়েলের দাম ফেলে যাচ্ছে না এক নাগারে, 59, 58, 57 চলে এসছে তো, কিন্তু আমাদের দেশে পেট্রোলের দাম কমছে না, ওটা কমে যাচ্ছে। তাহলে এই যে ডিমান্ডটাকে ক্রিয়েট করা হচ্ছে নেগেটিভ সাইডে। কেন? যেহেতু ট্রাম্প বলেছে আমি আমার তেল বেচবো, তবে থেকে দেখো 80 থেকে পড়তে পড়তে 57-তে পৌঁছে দিয়েছে। তাহলে কি হলো? ওর এগেনস্টে লোক আছে তো, ট্রাম্প বললেই যে ওর কথা শুনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সবাই ধীরে 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 দেখো তেলটার দামটা ফেলে দিল। তাহলে এখন আমেরিকার অবস্থা কি হচ্ছে? ওর তেলটাকে বেশি দামে বেচবে বুদ্ধি করে দিল, তেলের দামই রাখে নিয়ে মার্কেটে নিয়ে তুই ব্যাস। এখন কিন্তু ট্রাম্প সবার বেশি নাজেহাল কিন্তু মার্কেটে, ও বেশি লাফাচ্ছিল, ওই এখন হাঁপিয়ে পড়েছে, 4-5 থেকে ওকে চেপে ধরেছে। তো এই যে জায়গাটা, এইটা হচ্ছে ডিমান্ড ক্রিয়েট আর ডিমান্ড লস করার জায়গা। তাহলে ডিমান্ড ক্রিয়েট করেছিল ট্রাম্প এসে, আর লস করে দিল কারা? বাকি দেশগুলো যারা তেল নিয়ে ব্যবসা করে। কিভাবে নষ্ট করলো? ওরা তেলের প্রোডাকশন বাড়িয়ে দিল, তেলের চাহিদা বাড়লো না, প্রোডাকশন বাড়িয়ে দিল, তার মানে কি হলো? ডিমান্ডটাকে নষ্ট করে দিল, সাপ্লাই বাড়িয়ে দিল। তাহলে এবার ডিমান্ডকে ফলো করায় কে? সাপ্লাই, অল টাইম। কিরকম? আজকে যদি আমার 500 জিনিসের দরকার আর সাপ্লাই 600 জিনিসের হয়ে যায়, তাহলে দাম থাকবে না। যদি 500 জিনিসের দরকার, 400 সাপ্লাই থাকলো, তাহলে রেটটা থাকলো। 300 আসলো, রেট উপরেও যাবে। 200 হলো, রেট আরো বাড়বে। কেন? মানে ডিমান্ডটাকে ক্রিয়েট করানো হবে বাই কম্পোজিং দা সাপ্লাই। সাপ্লাইটাকে কম্পোজ করা হচ্ছে নিচের দিকে, তাহলে ডিমান্ডটা নিজে নিজে ক্রিয়েট হচ্ছে। তার মানে এখানে একটা রিলেশন তৈরি হলো কি, সাপ্লাই যদি ডাউন ট্রেন্ড থাকে, ডিমান্ড তাহলে আপ ট্রেন্ড হবে। এখানে একটা কোশ্চেন আছে, হোল্ডিং যারা করে, হ্যাঁ আমরা তো বাই সেল আর হোল্ড করতে পারবো, মার্কেটিং হোল্ডিং যারা করে তারা কি সাপ্লাই আর ডিমান্ডকে কোনোভাবে ব্যালেন্স অনেকটা ওয়াই করে, হ্যাঁ অনেকটা ওয়াই করে। স্যার মার্কেটের কাছে বেশি আছে তারাই তো সব করে। তোমার কাছে 100 টিন তেল আছে আর বাজারে 70 টিন তেল লাগে, তুমি আটকাতে পারবে না? আমি এটা তো কমিউনিটি মার্কেটে এটা তো সব জায়গাতেই টাকা তো তাই হয়। দেখো ডমিনেট কে করে? টাকাই করে, ওইভাবে যারা কাছে টাকা আছে।
সাপ্লাইয়ের কাছেই সবকিছু ইনভলভ আছে ডিমান্ডের ব্যাপারে। রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট, লাস্ট পয়েন্ট এটা। স্যার বলছি ডিমান্ড আর সাপ্লাইটা একটু মার্কেটের সঙ্গে একটু দেখে লাস্ট পয়েন্ট আগে তো লাস্ট পয়েন্ট না, মেন স্যার প্রবলেম হচ্ছে কি ডিমান্ড জোনটা সাপ্লাই জোনটা ওটা তো একটা আলাদা আছে। এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই কথাটা বললো, তোমাদের যেদিন অ্যাডভান্স স্টাডি গুলো স্টার্ট হবে সেদিন আসবে এলিয়েট ওয়েভ। এই এলিয়েট ওয়েভ শিখলে ডিমান্ড এন্ড সাপ্লাইটা পেয়ে যাবে, ঠিক আছে? এলিয়েট ওয়েভটা শিখতে হবে। মার্কেটের সঙ্গে স্যার মিলাতে পারছি না যে এইখান দিয়ে সাপ্লাই এই থিওরিতেই দাঁড়িয়ে আমি আমার ব্যাকআপ নিয়েছি। নরমাল ট্রেডে তো আটকাচ্ছিলাম, ক্লোজ ট্রেড নেগেটিভ যাচ্ছিল। যখন মনে হচ্ছে যে থেকে ডিমান্ড সাপ্লাইতে ট্রেড শুরু করেছি সব প্রফিটে। সাপ্লাই জোন যখনই দেখছি হচ্ছে মানে ডিমান্ডটা এবার ক্রিয়েট হবে, এবার মার্কেটের সঙ্গে ওইটা একটা অন্যরকম হয়ে যাবে। ওটা আমি না এই সাথে মার্কেটের ট্রেডের মধ্যে দিয়ে দেখাবো, ট্রেডিং ক্লাসটা পাবো, ঠিক আছে? তাহলে কনফার্ম হয়ে যাবে যে কিভাবে হয়। আচ্ছা, এবার চলে আসি আমাদের নেক্সট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট। বলো, রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট। রেজিস্ট্যান্স কাকে বলে বিজু? বিজু তোমার নাম? সকলেই জানে, সকলেই ফরফর করে বলতে হবে, যখন জানে না মাথা নিচু করে বলতে হবে। স্যার সবাই এটা না স্যার, রেজিস্ট্যান্স হলো মার্কেট যখন উঠতে 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 মানে লাস্ট যে পর্যন্ত মার্কেট উঠেছিল সেটা একটা রেজিস্ট্যান্স জোন হয়ে যায়। ওইটাই হলো রেজিস্ট্যান্স। সাপোর্টটা হলো যে কতটা নিচে নামছে, মানে এর আগে মার্কেটটা কতটা নেমেছিল, নেমে আবার উঠেছে, সেটা মার্কেট টার্গেটকে বাদ দাও না, লাইফের সাথে বলো না, সাপোর্ট রেজিস্ট্যান্স আগে। মার্কেট তো পড়ে আমার হাইটটা আর সাপোর্ট হলো আমার হাই। আমার হাই বলতে আমার কতটা যেতে পারবো এরকম হাই। আপনি মানে এটা হলো ওই সেই এক্সাম লাইফের সাথে আমি ক্লাসে পড়িয়েছিলাম। রেসিডেন্সের হচ্ছে আমার একটা নির্দিষ্ট মতো যাওয়ার জায়গা আছে, তারপরে আমি যেতে পারবো না, বাধা আছে। যেমন আমি বলবো আমরা এখন ইন্ডিয়াতে থাকি, তাহলে আমার যদি অন্য জায়গায় যেতে হয় তাহলে আমার পাসপোর্ট লাগবে, যদি পাসপোর্ট না থাকে তাহলে আমার একটা বাধা হয়ে গেল, যেমন পাসপোর্ট নেই তাহলে এই যেতে পারবো না। ক্যাপিটাল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেখো, রেজিস্ট্যান্স আমার পাসপোর্ট যদি না থাকে আমি বিদেশ যেতে পারবো না, রেজিস্ট্যান্স। ঠিক, আমার পকেটে টাকা না থাকে আমার দোকানে যাওয়াটা হবে না, রেজিস্ট্যান্স। আমার শরীরে জ্বর রয়েছে আমি যেতে পারছি না, তাহলে এটা রেজিস্ট্যান্স। আমার মার্কেটকে নিয়ে দরকার কি আছে? আমার এই পয়েন্টগুলো তো আছেই। আমি বাইরে গেলে মার খেতে পারি, এটা আমার রেজিস্ট্যান্স। কি দেখো, জিনিসগুলোকে রেজিস্ট্যান্সকে মাপো। আমি বাইক নিয়ে যেতে পারছি না, গাড়িতে তেল নেই বলে, তাহলে রেজিস্ট্যান্স। আমাকে সবসময় মার্কেটে কেন দেখতে হবে এটা? এবার সাপোর্ট, আমি যেতে পারি তোমার বাড়ি অবধি 5 কিলোমিটার দূর, আমার কাছে বাইক আছে, সাপোর্ট এটা, তাই তো? আমি শান্তিপুর অবধি যাবো, ট্রেন আছে, সাপোর্ট। আমি দোকানে কিনতে যাব, আমার পকেটে টাকা আছে, সাপোর্ট। কি আমার কাছে কম্পিউটার আছে, আমি আমার মার্কেটে ট্রেড দেখতে পারবো, সাপোর্ট। আমার কাছে ইন্টারনেট কানেকশন আছে, আমি তাহলে নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে ঢুকতে পারবো, সাপোর্ট। তাহলে আমাকে এইভাবে দেখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে, তারপরে এটাকে নিয়ে গিয়ে মার্কেটে ফেলে দেবো। যেই জায়গাটাতে গিয়ে হোঁচট খাচ্ছি বারবার, এগোতে পারছি না, দ্যাট ইজ কল্ড রেজিস্ট্যান্স। আর যেই জায়গাটা নিচে আর নামছি না, সেটা হলো সাপোর্ট। কি আমাদের সাপোর্ট কি? মেজে। আমাদের রেজিস্ট্যান্স কি? ছাপ, তাই তো? ঠিক এই ক্লাসের আগে এটাই বলেছিলাম তো কথাগুলো, এইগুলো তো বলতে হবে তো, আর তো কিছু না। খালি বারবার মার্কেটে চলে গেলে হবে? ওকে, পরীক্ষায় রেজাল্ট হলো গিয়ে 65% তোমরা পাস করেছো, 35% পাস করনি। কারা করনি নিজেরা ঠিক করো, আমি কাউকে বলে ছোট করতে চাই না। আর যেহেতু কালকে নববর্ষ, তো তোমাদের কিছু খাওয়া দাওয়া হওয়া উচিত, একটু ওয়েট করে আমি আমরা ওকে। স্পিরিটের একটা টপিক আপনি বলেছিলেন, স্প্রেড। আচ্ছা, স্প্রেড টপিকটা কোশ্চেন করে দিন। স্প্রেড হয়তো ট্রেন কটা শুনে
12:45 তারপরে দুটোই আছে। বলো স্প্রেড বলো। স্প্রেডে একটু কনফিউশন আছে কিন্তু আরে ও হয়ে যাবে এখন 1 ঘন্টা বসা হয়ে যাবে। এখন কোথায় আছে? বলো চল বলো স্প্রেড কাকে বলে? জানা নেই সলিউশন। স্প্রেড হচ্ছে একটা অ্যাডভান্স ব্রোকারেজ বা যে চার্জ আছে সেটা পেমেন্ট আগে করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে কোনো আচ্ছা ফরেক্স এর ক্ষেত্রে এটা কি হয়, আমার বাই আর সেলের একটা রেট থাকে তো, ওইখানে স্যার গ্যাপ আপটাই তো মেন, এখানে সেল থাকে এখানে প্রাইস প্রাইস গ্যাপ মেন। 3231 টাকা 435 পয়সা বুঝছো তো? তাহলে এখানে রয়েছে 331.595। তাহলে এই যে জায়গাটা 10.160 আছে এইটাকে বলা হয় স্প্রেড। আর এই স্প্রেডটা কি জিনিস? এটা হচ্ছে তুমি যখন বাই করছো তোমাকে এই রেটটা রিফ্লেক্ট করা আছে বারবার। তার মানে কি তুমি এখন কিনলে এই 0.160 তোমার লস দেখাচ্ছে, মানে কি তোমার থেকে চার্জ কেটে নিচ্ছে। এসপি স্যার কি দিলেন এটা? এসপি না, এস হচ্ছে সেলিং প্রাইস, বি হচ্ছে বাই। এইভাবেই থাকে মার্কেটে। স্যার এটা তো এক একটা ব্রোকারের এক 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 রকম। রকম থাকে, আমাদের এক্সচেঞ্জ এটা 16%। আর এই স্প্রেডটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে নেই। ইন্ডিয়ান মার্কেটে ব্রোকারেজের গল্প কিন্তু থাকে, গ্যাপ থাকে, ওইটুকু 5% 10% গ্যাপ থাকে, কিন্তু ওটা দিয়ে আমাদের স্প্রেড মাপা হয় না। ওটা কি করা হয়? কোথায় আছে? মাইয়াতে আছে। ওখানে খাওয়া হবে না? স্যার এটা একটু অফ করে দেবো।